আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি মাইক্রোসফট এক্সেলের উপর নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি একদম যারা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড সম্বন্ধে কোনো কিছুই জানে না, শুধুমাত্র তাদের জন্য। যারা মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ড বা অফিস প্রোগ্রামে এক্সপার্ট, তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি সাথে থাকেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। মাইক্রোসফট এক্সেলের আমি যে ভার্সন থেকে আপনাদেরকে কাজটা দেখাবো, এই ভার্সনের নাম হলো মাইক্রোসফট অফিস LTSC প্রফেশনাল প্লাস 2021। আর আমরা সবসময় চেষ্টা করব আপডেট ভার্সন থেকে কাজটা শেখার। 2007 থেকে 2021 পর্যন্ত মাইক্রোসফট এক্সেলের সমস্ত কাজগুলি একই রকম, কিন্তু প্রত্যেকটা আপডেটের সাথে সাথে কিছু না কিছু পরিবর্তন আছে। সুতরাং আমরা চেষ্টা করব আপডেট ভার্সন থেকে কাজ করার। আর মাইক্রোসফট এক্সেলের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। আমরা প্রত্যেকটা ক্লাসে একটা প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে, একটা প্র্যাকটিস কাজের মাধ্যমে আমাদের কাজগুলিকে রিভাইজ করব এবং ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি যদি দেখেন, আশা করি অফলাইনের কোর্সের মতোই আপনি সবকিছু শিখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং যে কোনো সমস্যা যদি আপনি যে কোনো সময় পড়েন, কমেন্ট বক্সে যদি আমাকে জানান, আমি চেষ্টা করব ওই সমস্যাগুলি সলভ করার এবং ওই বিষয়ের উপর আলোচনা করার। তো আর কথা বাড়াবো না, সরাসরি আমরা কাজে চলে যাই। মাইক্রোসফট এক্সেল ওপেন করা এবং ক্লোজ করা দিয়ে শুরু করি। আমরা যে কোনো সফটওয়্যার যদি ওপেন করতে চাই, তো সার্চ বক্সে গিয়ে সফটওয়্যারের নাম যদি লিখি দেখেন এক্সেল চলে আসছে। যদি লিখি ওয়ার্ড ওয়ার্ড চলে আসছে। এভাবে আমরা যে কোনো সফটওয়্যারের নাম লিখলে ওই সফটওয়্যারটা স্ক্রিনে চলে আসবে। তো আমি এক্সেল লিখলাম। এবার এক্সেলের উপরে ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট এক্সেল ওপেন হলো। এবার আমরা সামনে দেখতে পাইতেছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, অর্থাৎ একটা ফাঁকা ওয়ার্কবুক আমরা এখানে পাবো। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার সাথে সাথে আমরা অনেক বড় একটা শীট পাইতেছি। এখানে এটা হলো শীট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে বলতাম ডকুমেন্ট, কিন্তু এক্সেলে এটার নাম হলো শীট। আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে প্রত্যেকবার ক্লিকের সাথে সাথে একটা নতুন শীট পাবো এবং শীট 1, শীট 2, শীট 3 ডিফল্ট ভাবে লেখা থাকবে। আমরা চাইলে এই শীটের নাম পরিবর্তন করতে পারি। রাইট বাটনে ক্লিক, এরপরে রিনেম বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে লিখলাম জিনিয়াস। এরকম ভাবে যে একজন কাস্টমার অথবা আপনার একজন ক্লায়েন্টের নামে একটা শীট তৈরি করতে পারেন এবং ওই শীটের ভিতরে আপনার সমস্ত হিসাব নিকাশ, ওই ক্লায়েন্টের যত হিসাব নিকাশ আছে সব একটা শীটের ভিতরে আপনি লিখতে পারবেন, যতই বড় হোক না কেন। কারণ মাইক্রোসফট এক্সেলের একটা শীটের ভিতরে 1,48,576টি রো এবং 16,384টি কলাম থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে কতগুলি কলাম এবং রো কলাম থাকে এবং এর পেজ সংখ্যা কত। দেখেন, আমি যদি একটু জুম কমাই, এই জায়গাটার নাম হলো জুম স্লাইডার। এখান থেকে মাইনাস বাটনে যদি আপনি ক্লিক করেন, জুম কমবে। এখানে অসংখ্য সেল এবং কলাম, রো কলাম রয়েছে। আমরা যদি 1 নম্বর সেলে ক্লিক করি, এখানে এই সেলের নাম্বার হলো A1। এইখানে দেখেন শো করতেছে A1। আমরা যদি এখানে ক্লিক করি, এই সেলের নাম্বার হলো T24। তো এই যে জায়গায় নাম্বারটা দেখা যায়, এই জায়গাটার নাম হলো নেম বক্স। এবং এই যে লম্বা একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো ফর্মুলা বার। এবং উপরে যে জায়গায় আমাদের শীটের নাম আছে, এই জায়গাটার নাম হলো টাইটেল বার। এবং এই কর্নারে কয়েকটা অপশন দেখা যাইতেছে। এখানে অপশন অ্যাড করা যায় এবং এখান থেকে রিমুভও করা যায়। আপনার সুবিধা মতো আপনি যে অপশনগুলি আপনার সবসময় প্রয়োজন হয়, ওই অপশনগুলি এখানে অ্যাড করা যাবে। আমরা পরবর্তীতে আস্তে আস্তে এই বিষয়গুলি শিখব। তো যেহেতু দ্রুততার সাথে কাজ করার জন্য এখানে অপশন এনে রাখা হয়, এই জন্য এই জায়গাটার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। এবং এই পাশে আমরা আমাদের চিরচেনা একটা বাটন আছে, এটার নাম হলো ক্লোজ। এখানে ক্লিক করলে সফটওয়্যার ক্লোজ হয়। আর এখানে ক্লিক করলে সফটওয়্যার রিস্টোর ডাউন এবং ম্যাক্সিমাইজ হয়, অর্থাৎ সফটওয়্যারটাকে আপনি স্ক্রিনে অর্ধেক করে অথবা ছোট করে রাখতে পারবেন, পাশাপাশি অন্য সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন। আবার যদি এখানে ক্লিক করেন, ম্যাক্সিমাইজ হবে এবং সফটওয়্যারটা ফুল স্ক্রিনে আসবে। এবার যদি এই বাটনে ক্লিক করি, আমরা জানি এই বাটনটার নাম হলো মিনিমাইজ। এখানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটা ক্লোজ হবে না, বাট টাস্ক বারে এসে থাকবে। আপনি চাইলে এখানে ক্লিক করলে আবার সফটওয়্যারটা ওপেন হবে। এর পরবর্তী অপশনটা খুবই গুরুত্বপূর্ণ এক্সেল এবং ওয়ার্ডের ক্ষেত্রে। এই অপশনের নাম হলো রিবন ডিসপ্লে অপশন। রিবন কোনটাকে বলা হয়, এই বিষয়টা আমরা আগে একটু জানি। রিবন হলো এই থেকে এই পর্যন্ত এই যে জায়গাটা, যে জায়গায় কমান্ডগুলি দেখা যাইতেছে, অপশনগুলি দেখা যাইতেছে, এই জায়গাটার নাম হলো রিবন। এবং রিবনের উপরের দিকে এই যে অপশনগুলি আছে, এগুলির নাম হলো ট্যাব। যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলি হলো ট্যাব। এই হেল্প পর্যন্ত। আর এই প্রত্যেক ট্যাবে ক্লিক করার পর যে কমান্ডগুলি শো করে, এই কমান্ডের জায়গাটাকে বলা হয় রিবন। আর এই অপশনের নাম হলো রিবন ডিসপ্লে অপশন। এখানে যদি আমরা ক্লিক করি এবং এখানে অটো হাইড রিবনে ক্লিক করলে আমাদের কোনো রিবনটা শো করবে না এবং কোনো ট্যাবও শো করবে না।
আবার যদি আমরা এখানে ক্লিক করি আমাদের ট্যাব এবং রিবন শো করবে। তো আমরা যখন ফুল স্ক্রিনে কাজ করতে চাবো তখন আমরা এখান থেকে অটো হাইড রিবনে ক্লিক করতে পারি। এরপরে যখন আমরা শো ট্যাবসে ক্লিক করব শুধু ট্যাবগুলি দেখা যাবে কিন্তু রিবনটা আসবে না। আপনি যখন ট্যাবের উপরে ক্লিক করবেন তখন রিবনটা শো করবে। আর তৃতীয় নম্বর অপশন হলো শো ট্যাবস অ্যান্ড কমান্ডস। এখানে ক্লিক করলে ট্যাবও দেখা যাবে এবং রিবন দেখা যাবে, সাথে সাথে ফর্মুলা বারও আপনি দেখতে পাবেন। তো এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই অপশনটা প্রায় প্রয়োজন হয়। নিচের দিকে এই জায়গাটা প্রথমেই আমি বলছি এটার নাম হলো শীট ট্যাব। আপনারা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে অসংখ্য বার অসংখ্য শীট নিতে পারবেন এবং প্রত্যেকটা শীটে 1,48,576টি রো এবং 16,384টি কলাম থাকে। আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে অথবা প্রথম রো থেকে সর্বশেষ রোতে যেতে চাই তবে আমাদের একটা কমান্ড শর্টকাট ব্যবহার করি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি যদি অ্যারো কি লেফট রাইট আপ ডাউন এই চারটি যে অ্যারো কি আছে এর যদি ডাউন বাটন প্রেস করেন দেখেন আমরা 1,48,576 নম্বর রোতে চলে আসছি। আবার যদি কন্ট্রোল আপ বাটন প্রেস করেন আপনি এখানে 1 নম্বর রোতে চলে আসছেন। এভাবে কন্ট্রোল রাইট বাটন যদি আপনি ক্লিক করেন এটা 16,384 নম্বর কলাম। আবার যদি কন্ট্রোল লেফট বাটন প্রেস করেন এটা 1 নম্বর কলাম। এইভাবে আমরা শীটের ডানে বামে উপরে নিচে যেতে পারি। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন সম্বন্ধে আলোচনা করব। এই অপশনের নাম হলো ভিউ টুলবার। আমরা এখানে দেখতে পাইতেছি 3টে অপশন। আমরা বর্তমানে যে অপশনের উপরে আমাদের চেকমার্ক করা আছে এই অপশনের নাম হলো নরমাল এবং এটার নাম হলো পেজ লেআউট এবং এই অপশনের নাম হলো পেজ ব্রেক প্রিভিউ। আমরা বর্তমানে নরমাল মোডে আছি আর নরমাল মোডের বিশেষত্ব হলো একসাথে সমস্ত রো কলাম একটা শীটের ভিতরে একদম বড় আকারে থাকবে। আমরা যদি পেজ লেআউটের উপরে ক্লিক করি আমাদের শীটগুলি পেজ পেজ আকারে দেখা যাবে। আমরা যদি একটু জুম কমাই আমরা যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে পেজ পেজ আকারে দেখি এরকম একটা পেজ আকারে আসছে। তো আমরা আমাদের কাজটা যদি ছোট হয় তবে একটা পেজের ভিতরেই আমরা করতে পারি। যদি আমাদের বুঝতে সমস্যা হয় যে আমাদের পেজ কতটুকু তবে আমরা যদি একবার পেজ লেআউটের উপরে ক্লিক করি আমাদের পেজটা শো করবে যে এই থেকে এই পর্যন্ত পেজ। এখন এমন হইতে পারে যে এখানে যে কয়টা কলাম আছে আপনার একটা অতিরিক্ত কলাম প্রয়োজন এই পাশে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে নরমাল মোডে যেতে হবে এবং নরমাল মোডে গিয়ে আপনি এখান থেকে অতিরিক্ত একটা রো নিয়ে কাজ একটা কলাম অতিরিক্ত নিয়ে বা 2টা কলাম অতিরিক্ত নিয়ে কাজ করতে পারেন। তবে আরো একটা কাজ করা যায় যে আপনার যদি অনেকগুলি রো প্রয়োজন অনেকগুলি কলাম প্রয়োজন হয় একটা পেজের ভিতরে আপনি এখান থেকে পেজ লেআউটে ক্লিক করে ওরিয়েন্টেশন বাটনে ক্লিক করার পর ল্যান্ডস্কেপে যদি ক্লিক করেন দেখেন পেজটা আড়াআড়ি হইলো। এবার কিন্তু অনেকগুলি কলাম একই সাথে আপনি পাবেন এবং একটা পেজের ভিতরেই আপনি কাজ করতে পারবেন। ছোটোখাটো কাজ যখন হবে তখন আমরা একটা পেজের ভিতরেই করার চেষ্টা করব। আর কাজ যদি অনেক বড় হয় তবে কোনো সমস্যা নাই, নরমাল মোডে আপনি ক্লিক করে আপনার যত বড় কাজই হোক না কেন আপনার একটা শীটের ভিতরেই আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন। তবে মনে রাখবেন চেষ্টা করবেন যে একটা পেজ অথবা 2টা পেজের ভিতরে কাজ করার। কখনোই আমরা এমন কোনো জায়গায় কাজ করব না যে জায়গায় যে এই পেজের অর্ধেক এই পেজের অর্ধেক, এরকম করলে প্রিন্টে গেলে আমাদের একটু সমস্যা হবে। তারপরেও যদি আপনি করেন প্রিন্ট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এক্সেলের এরকম অনেক অপশন আছে যে অপশনের মাধ্যমে আমাদের যে কোনো জায়গায় যে কোনো লেখা শুধু ওইটুকু ওই পেজ প্রিন্ট করা যাবে এবং যদি পেজের থেকেও 2-1 কলাম বেশি থাকে একই পৃষ্ঠায় প্রিন্ট দেওয়ার অপশন এক্সেলে আছে। আমরা পরবর্তীতে আস্তে আস্তে করে এই সমস্ত বিষয়গুলি আমরা ক্লিয়ার করব। আমরা ইতিমধ্যে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সম্বন্ধে মোটামুটি জ্ঞান অর্জন করছি। আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব। তবে শেষ করার আগে একটু আপনাদেরকে রিভাইজ দিয়ে নেই যে আমরা কি শিখলাম আজকের ক্লাসে। আমরা শিখলাম যে কোন অপশনের কি নাম, যেমন এই জায়গাটুকুর নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার, এই জায়গাটার নাম হলো টাইটেল বার, যেহেতু শীটের নাম এখানে থাকে। এটার নাম হলো রিবন ডিসপ্লে অপশন। এর ভিতরে আবার 3টে অপশন আছে, শো হাইট, অটো হাইট রিবন, শো ট্যাবস এবং শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, মিনিমাইজ, রিস্টোর ডাউন অথবা ম্যাক্সিমাইজ, এটা হলো ক্লোজ এবং এটা হলো জুম স্লাইডার, এর মাধ্যমে শীটের জুম বাড়ানো কমানো যায়। এটা হলো ভিউ টুলবার এবং ভিউ টুলবারের 3টে মোড, একটা হলো নর্মাল মোড, একটা হলো পেজ লেআউট মোড, আর একটা যে মোড আছে এই মোডটা কি, এটা এই ব্রেক প্রিভিউ সম্বন্ধে যদি আপনাদেরকে বলি, আমি একটা শীট আমার ডেস্কটপে রাখা আছে, আমি একটু যদি ওপেন করি বুক 1, এখানে দেখতে পাইতেছি যে আমার একটা টেবিল করা আছে আর এই টেবিলটা আমি যদি ব্রেক প্রিভিউতে ক্লিক করি যতটুকু জায়গায় টেবিল করা আছে শুধু ততটুকুই শো করতেছে, দেখেন বাকি অংশ কিন্তু আমার শো করতেছে না। তো আমরা যদি পেজ লেআউট অপশনে ক্লিক করি দেখেন আমার টেবিলটা একটা পেজের ভিতরেই করা আছে এবং পেজের নিচের দিকে অনেক জায়গা ফাঁকা আছে। আর যদি নর্মাল মোডে ক্লিক করি আমরা আমাদের টেবিলটাকে নর্মাল অবস্থায় দেখতে পাইতেছি এবং এই পাশে ব্যাপক জায়গা আছে এরকম আমরা বুঝতে পারতেছি। কিন্তু এখানে একটা দাগ আছে দেখেন, এই দাগটাই হলো আমার পেজের চিহ্ন, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমার একটা পেজ। এবং পেজ যদি পরিবর্তন করতে হয় পেজ লেআউট নামে যে অপশন আছে এখান থেকে গিয়ে
বর্তমানে A4 সিলেক্ট করা আছে। আমরা যদি এখান থেকে লিগ্যাল সিলেক্ট করি, লিগ্যাল সিলেক্ট করলে আমরা 14 ইঞ্চি লম্বা একটা পেজ পাবো, অর্থাৎ অনেক লম্বা একটা পেজ পাবো এই পেজের ভিতরে। আবার যদি আমরা এখান থেকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করি তাহলে আড়াআড়ি আমরা অনেক বড় একটা পেজ পাইতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি শিখলাম, একদম প্রাথমিক লেভেলের, এন্ট্রি লেভেলের বিষয়গুলি। আমাদের এই বিষয়গুলি প্রত্যেক সময় কাজে আসবে। এই নামগুলি আপনারা অবশ্যই একটু মুখস্থ করবেন। এবং এইখানে একটা অপশন আছে, আমি আবার একটু যদি দেখাই, আমি এই শীটটাকে জুম করলাম এবং শীটটা ডানে বামে নেওয়ার জন্য এখানে একটা স্ক্রল বার আছে এবং এই ডান সাইডে এখানে একটা স্ক্রল বার আছে। তো একটা হলো হরিজন্টাল স্ক্রল বার আর একটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার। এই দুইটা স্ক্রল বারের মাধ্যমে আমরা আমাদের শীটকে ডানে বামে উপরে নিচে করতে পারবো যদি জুম বাড়ানো থাকে। আর যদি জুম কমানো থাকে তাহলে এই স্ক্রল বার আর ডানে বামে উপরে নিচে নেওয়ার প্রয়োজন হবে না। তো শুরু করছি আজকে দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা একটা টেবিল ক্রিয়েটের মাধ্যমে আমরা এক্সেলের কিছু বিষয় সম্বন্ধে জানবো। আমরা এক্সেলের নতুন একটা শীট নিতেছি, এখানে আমরা একটা টেবিল তৈরি করব। আমাদের টেবিলটা 8টা কলাম, অর্থাৎ 2 3 4 5 6 7 8 8টা কলাম নিলাম এবং 8টা রো নেব এখান থেকে। এবার এই টেবিলটাকে এখান থেকে বর্ডারে ক্লিক করে অল বর্ডার প্রেস করব। দেখেন আমরা অল বর্ডার প্রেস এই কারণে করতেছি যে এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়েছে। আমরা যদি এখান থেকে ফাইলে গিয়ে প্রিন্টে যাই, আমাদের যতটুকু জায়গা আমরা বর্ডার দেব ততটুকু জায়গা প্রিন্টে আসবে। আপনি যদি এই টেবিলটা প্রিন্টে আনতে চান তবে আপনাকে অবশ্যই বর্ডার দিতে হবে। আর আপনি যদি বর্ডার না দিয়ে কোনো ইনফরমেশন লেখেন, যেমন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল, এরকম যদি লেখেন এবং আপনি যদি প্রিন্টে যান তবে আপনার কিন্তু শুধুমাত্র লেখার অংশটুকু শো করবে। দেখেন আমি একটু জুম করে দেখাইতেছি, লেখাটা শো করছে বাট এই জায়গায় কিন্তু কোনো টেবিল শো করে নাই। এখন আপনি কি টেবিল সহ আপনি প্রিন্ট দিতে চান না টেবিল ছাড়া প্রিন্ট দিতে চান, এটা আপনার ব্যাপার। যদি আমরা এক্সেলের টেবিল সহ প্রিন্ট দিতে চাই তবে আমাদেরকে অবশ্যই বর্ডার দিয়ে নিতে হবে। এই জন্য আমরা প্রথমেই একটা টেবিল তৈরি করা আপনাদেরকে দেখাইতেছি এবং টেবিলের ভিতরকার কাজগুলির সাথে সাথে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা কাজ করতে পারি। তো টেবিল ক্রিয়েট করার পর আমরা প্রথম লাইনটাকে মার্জ সেল করব, অর্থাৎ এই সেলগুলিকে একত্রিত করব। আমরা একটু জুম করতেছি এই জায়গাটা। তো এখানে দেখেন অনেকগুলি সেল আছে, 8টা সেল আছে। এই 8টা সেলকে, তার আগে একটু বলি যে সেল কাকে বলে। রো কলাম দ্বারা সৃষ্ট প্রত্যেকটা ঘর এক একটা সেল, যেমন এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এবং প্রত্যেকটা সেলের একটা নাম্বার আছে। এখানে D4 হলো এই সেলের নাম্বার। দেখেন এখানে নেম বক্সের ভিতর শো করছে D4। তো এইখানে যদি আমি ক্লিক করি, এটা হলো H10, এখানে শো করতেছে H10। তো আমরা এই সবগুলি সেল একসাথে সিলেক্ট করলাম। মাউসের বাম বাটনে চেপে ধরে আপনি যদি এরকম টান দেন সবগুলি সিলেক্ট হবে। এছাড়াও কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে রাইট অ্যারোতে যদি আপনি ক্লিক করেন এভাবেও সিলেক্ট করা যাবে। এবার এখানে একটা অপশন আছে মার্জ অ্যান্ড সেন্টার, অর্থাৎ মার্জ সেলও হবে সেন্টারও হবে। আমরা এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের সম্পূর্ণ সেলগুলি একটি সেলে রূপান্তরিত হয়েছে। এবার এই রো এর উচ্চতা আমরা একটু বাড়াইতে চাই। আমরা যদি এখানে ফরম্যাট বাটনে ক্লিক করি এবং রো হাইটে ক্লিক করি, দেখেন এখানে 15 আছে। আমরা এটাকে 3 গুণ যদি বাড়াই, যদি 45 লিখি এবং ইন্টার প্রেস করি, এটা 3 গুণ বড় হয়েছে। এছাড়াও আমরা আরেকভাবে এটাকে বড় করতে পারি। এই 1 এবং 2 মাঝামাঝি যে একটা লাইন আছে, লাইনের উপরে যদি আমরা মাউস রাখি এবং মাউসের বাম বাটনে চেপে ধরে যদি নিচের দিকে টান দেই, এখানে কিন্তু বড় হইতেছে। আমরা এই পর্যন্ত দেখেন 44, 45.75, 3 গুণ আমরা বড় করলাম এইভাবে। তো এইভাবে আমরা বড় করতে পারবো। তেমনি ভাবে আমরা কলাম যদি বড় ছোট করতে চাই, এ এবং বি এর মাঝামাঝি যে লাইন রয়েছে, এই লাইনের উপর মাউস রাখার পর মাউসের বাম বাটনে চেপে ধরে আমরা এই কলামটাকে প্রশস্ততায় কমাতে পারবো এবং বাড়াতে পারবো। আমরা যদি দেখি যে এই কলামটা কতটুকু আছে, ফরম্যাট থেকে কলাম হোয়াইট, এখানে যদি দেখি 8.57। তো আমরা চাইতেছি যে এই কলামটাকে একটু ছোট করতে, আশা করি এই সাইজের ভিতরে হবে। তো এরকম ভাবে আমরা কলামকে ছোট বড় করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি এখানে লিখি যে সিরিয়াল নাম্বার SL, এরপরে নেম অফ প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট, ওয়েট WEIGHT ওয়েট, এরপরে হলো টার্গেট GT টার্গেট, এরপরে হলো অ্যাচিভমেন্ট, এরপরে হলো রিমার্কস। দেখেন এই দুইটা ঘর আমি বাদ দিছি এই কারণে। এবার দেখেন একটা বিষয় যে SL এর এই সিরিয়াল নাম্বারের ঘরটা আমার এই কলামটা কিন্তু প্রশস্ততায় কমানো প্রয়োজন। এখন আমি ম্যানুয়ালি এরকম কমাইতে পারি, তবে একটা সহজ মাধ্যম হলো যে এই লাইনের উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন, ওর যতটুকু জায়গা লাগবে ততটুকু নিয়ে নেবে। এবার নেম অফ প্রোডাক্টের ঘরটায় কিন্তু আমার একটু জায়গা বেশি দরকার। এবার আমি যদি এখানে মাউস রেখে ডাবল ক্লিক করি, এটা কিন্তু কলামটা যতটুকু প্রয়োজন ততটুকু চওড়া হয়েছে। এবার যদি ওয়েটের ঘরটা এরকম ক্লিক করি, একটু চিকন হইলো। এবার এই দুইটা ঘর আমি মার্জ সেল করব। দুইটা ঘর সিলেক্ট করার পর মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম, এটা মার্জ সেল হলো এবং লেখাটা সেন্টারে চলে আসলো। একইভাবে এটাকে আমরা মার্জ সেল করব এবং এই রিমার্কস এর ঘরটা নিচের দিকে মার্জ সেল করব এবং নেম অফ প্রোডাক্টের ঘরটাও নিচের দিকে মার্জ সেল করব। সিরিয়াল নাম্বারের ঘরটাও নিচের দিকে মার্জ সেল করব, মার্জ সেল। এবার ওয়েটের ঘরটাও মার্জ সেল করি।
বাকি রইল টার্গেট এবং অ্যাচিভমেন্ট। এই দুই ঘরে আমরা লিখব ভ্যালু, আমরা প্রথমে লিখব কোয়ান্টিটি, এরপর হলো ভ্যালু, VALUE ভ্যালু। এবার এই দুই ঘরেও আমরা একই জিনিস লিখব বিধায় এই দুইটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কপি বাটনে ক্লিক করব এবং এখানে ক্লিক করে আমরা যদি পেস্ট বাটনে ক্লিক করি, দেখেন একই লেখা দুই জায়গায় যেহেতু দরকার আমরা কপি পেস্ট করলাম। এই কাজটা আমরা Ctrl+C Ctrl+V দিয়েও করতে পারতাম, আর এখানে অপশনের মাধ্যমেও কপি করতে পারবেন অথবা পেস্ট করতে পারবেন। এবার এইখানে সিলেকশন হয়ে আছে, আমরা যদি যে কোনো জায়গায় ডাবল ক্লিক করি সিলেকশনটা চলে যাবে। দেখেন আমাদের সুন্দর একটা টেবিল কিন্তু তৈরি হয়েছে। এবার আমরা হেডিং লিখব, হেডিংয়ে আমরা গিয়ে লিখলাম জিনিয়াস কম্পিউটার। এবার যদি আমরা নিচের লাইনে আসতে চাই, অর্থাৎ এই জিনিয়াস কম্পিউটারের পরে আমরা লিখব পিরোজপুর, সদর পিরোজপুর। তবে ইন্টার প্রেস করলে দেখেন আমার সেল পয়েন্টার, অর্থাৎ আমার এই যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টার যেখানে আমি ক্লিক করি একটা পয়েন্টার আছে এখানে যে এই বক্সের মতো, এবং এই পয়েন্টারটা কিন্তু একদম নিচের সেলে চলে আসছে। তো আমরা যদি এখান থেকে নিচে লিখতে চাই এক লাইন পরে, আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে আলট্রা বাটন চেপে ধরে এরপর ইন্টার দিতে হবে, তবে নিচে জায়গা আসবে। এবার আমি লিখলাম পিরোজপুর, সদর পিরোজপুর। আপনারা হয়তো মনে করতেছেন এখানে লাইনগুলো কেটে গেছে, আসলে লাইন কাটে না, আমরা যদি বাইরে ক্লিক করি এই লাইনগুলো ঠিকই আছে। এবার যদি আমার জিনিয়াস কম্পিউটার এই লাইনটা একটু বড় করতে হয়, তো এইখানে আমি আরেকটু লিখি NING সেন্টার, ট্রেনিং সেন্টার। এবার আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা একটু বড় করে দেই, 14 করলাম এবং লিস্টের লেখাটা ঠিকই আছে। আমরা এটাকে চাইলে বোল্ড করতে পারি, এখান থেকে বোল্ড মানে মোটা করা। আমরা এখান থেকে চাইলে ফন্টে কালার দিতে পারি, আমরা একটা কালার ব্যবহার করতেছি। বাস আমাদের কাজ মোটামুটি শেষ। এবার দেখেন সিরিয়াল নাম্বার, নেম অফ প্রোডাক্ট এইগুলি কিন্তু সেলের নিচের দিকে আছে, আমরা চাইতেছি একদম মাঝামাঝি পর্যায়ে রাখতে। এই জন্য আমরা এই সমস্ত সেলটাকে সিলেক্ট করলাম এবং এখানে সেন্টারিং করা আছে, এটা কিন্তু মাঝখানে আছে বাট মিডিলে নাই। আমরা এখানে মিডিল অ্যালাইনে যদি ক্লিক করি সব দিক থেকে এটা মাঝখানে আসছে। এবার যদি ফন্ট পরিবর্তন করতে হয় আমরা সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করে আমরা লিখে দিলাম টাইমস নিউ রোমান, TIM লেখার সাথে সাথেই ফন্টটা চলে আসছে। আমরা এবার কিবোর্ড থেকে ইন্টারপ্রেসের মাধ্যমে সম্পূর্ণ জায়গার ফন্টটা পরিবর্তন করলাম। এবার আসি আমরা এখানে একটা এক্সট্রা রো তৈরি করব, কিন্তু এই জায়গাটুকুতে রো থাকবে না। আমরা এই জায়গাটুকু সিলেক্ট করলাম এবং এখানে বর্ডারে গিয়ে অল বর্ডারে ক্লিক করলাম, দেখেন এক্সট্রা একটা রো তৈরি হয়েছে। আমরা এখানে টোটাল সাব টোটাল লিখতে পারি। এইবার যদি আমরা প্রিন্টে যাই, ফাইল এবং প্রিন্ট বাটনে ক্লিক করি, দেখেন আমার একটা সুন্দর টেবিল তৈরি হয়েছে, বাট এটা কিন্তু বাম সাইডে আছে পেজের। আমরা যদি এটাকে ঠিক মাঝখানে নিতে চাই, আমাদের জন্য একটা কাজ করতে হবে, পেজ সেটআপে ক্লিক করার পর এখান থেকে মার্জিনে ক্লিক করার পর এখানে হরিজন্টালি অর্থাৎ আড়াআড়ি ভাবে এটা মাঝখানে আসবে। এবার যদি ওকে প্রেস করি, দেখেন টেবিলটা মাঝখানে আসছে। তো এইরকম ভাবে আমরা এক্সেলে টেবিল তৈরি করতে পারি, এক্সেলে আমাদের কাজগুলি সহজভাবে করতে পারি। আজকে আমরা যে বিষয়গুলি শিখলাম এই বিষয়ে যদি আমরা একটু রিভাইজ করি, যে আমরা কি কি কাজ করলাম, মার্জ সেলের কাজ শিখলাম, আমরা সেন্টারিং কিভাবে করে, ডানে বামে মাঝখানে কিভাবে নেয় এবং মিডিল আর সেন্টারের মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা শিখলাম। ফন্টে কালার দেওয়ার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। ফন্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফন্টে কালার দিতে পারবো। আমরা এই যে দুইটা অপশন আছে, বড় একটা এ একটু বড় এবং একটা এ ছোট। বড় যেটা এটা থেকে ফন্ট সাইজ বড় করে, এটার নাম হলো ইনক্রিজ ফন্ট সাইজ, এবং যে ছোট এটা থেকে ফন্ট সাইজ ছোট করে। এই কাজটা আমরা আরো একভাবে করতে পারি, যেমন এখানে ক্লিক করার মাধ্যমে ফন্ট সাইজ বড় ছোট করা যাবে। আর এটা হলো ফন্ট মানে হলো ডিজাইন, এখানে কয়েকশো ফন্ট এমনিতেই থাকে, আপনি চাইলে ইন্টারনেট থেকে আরো সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো আমরা টাইমস নিউ রোমান ইংলিশের যে কমন একটা ফন্ট আছে এটা ব্যবহার করছি, এবং এখানে হলো কপি আর এটা হলো কাট এবং কপির মধ্যে পার্থক্য হলো আপনি যদি কোনো কিছু কাট করেন এবং অন্য জায়গায় নিয়ে যদি পেস্ট করেন, তবে আগের জায়গায় ওই লেখাটা অথবা ওই যে ডকুমেন্টের তথ্যটা ওখানে থাকবে না। আর যদি আপনি এই কাজটা কপি করলে সিলেক্ট করার পর কপি করলে এবং পেস্ট করলে আপনার আগের জায়গায় কিন্তু লেখাটা থাকবে। কাটের অপর নাম হলো মুভ। তো এই কাজগুলি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে করতে পারি, দেখেন পেস্টের উপরে মাউস রাখলে লেখা আসে Ctrl+V, কপির উপরে মাউস রাখলে লেখা আসে Ctrl+C, কাট করার জন্য Ctrl+X, বোল্ড Ctrl+B, Ctrl+I, Ctrl+U, আন্ডারলাইন যদি আমরা আন্ডারলাইন দিতে চাই কোনো জায়গায়, সিলেক্ট করার পর এখান থেকে আমরা আন্ডারলাইন দিতে পারবো। আন্ডারলাইনের কালার পরিবর্তন করতে পারবো, এখান থেকে ডবল আন্ডারলাইন দিতে পারবো। এরপরে আমরা এখান থেকে আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে, বোল্টে ক্লিক করলে বোল্ট থেকে রেগুলার যে ফন্ট আছে এই ফন্ট আসবে। এবং আমরা যে কোনো লেখাকে মাঝখানে নেওয়ার জন্য ডাবল ক্লিক করব না, ডাবল ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো দেখেন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আমরা শুধু একটা ক্লিক করব, এবার আমরা সেন্টারে নিতে পারি, ডানে বামে নিতে পারি। যেমন এই লেখাটা দেখেন এখান থেকে ডানে বামে মাঝখানে নেওয়া যাবে, এবং এখানে যদি আমি ক্লিক করি এটা সেন্টারিং সব দিক থেকে মিডিলে আসবে। এরপর আমরা আরেকটু বিষয় দেখি, এখানে ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। আমরা যদি চাই এই দুইটাকে কোনাকুনি করে দিতে পারি, অ্যাঙ্গেল করতে পারি এখান থেকে, যেমন এইরকম
আমরা এর জন্য আমাদের এই রোটা একটু উচ্চতা বাড়াইতে হবে। তো এইভাবে সুন্দর না লাগলেও দেখেন এই রোটা না করে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম, অথবা এখান থেকে আন্ডু বাটনে ক্লিক করলেও পিছনে যাওয়া যাবে। আমরা কোয়ান্টিটি ভ্যালু এই 4টা সেলকে আমরা অ্যাঙ্গেল করব। 4টা সেল সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যাঙ্গেলে ক্লিক করলাম এবং এই কলামটাকে আমরা একটু যদি বৃদ্ধি করে দেই, দেখেন অ্যাঙ্গেল হইলো। তো এইভাবে আমরা অ্যাঙ্গেল চাইলে করতে পারি। আমরা ছোটবেলায় যেরকম শনিবার রবিবার লিখে কোনাকুনি লিখে আমরা রুটিন তৈরি করতাম, ঠিক এরকমই কাজ। এরপরে ওরাপ টেক্সট একটা অপশন আছে, আমরা এই অপশনের মাধ্যমে আজকের কাজটা শেষ করব। ওরাপ টেক্সটের কাজ হলো আপনার লেখা যদি লিখতে লিখতে সেল ওভার হয় এবং আপনি যদি চান যে এই একই সেলের ভিতরে আপনার লেখাটা নিয়ে আসবেন, তবে প্রথম সেল যে সেল থেকে লেখা শুরু করেছেন ওই সেলের উপরে ক্লিক করার পর ওরাপ টেক্সটে যদি ক্লিক করেন এখানে কিন্তু একটা সেলের ভিতর চলে আসছে। আমরা আরেকটা জিনিস যদি দেখি, আমরা যদি এক্সেলে কোনো জায়গায় 01 লিখি, যেমন সিরিয়াল নাম্বার দেবো, এবার এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন 0 কিন্তু চলে গেছে। কিন্তু আপনি যদি এক্সেলের কোনো জায়গায় 0 সহ নিতে চান, তবে আপনাকে যতটুকু জায়গা 0 সহ আপনি নাম্বার দিবেন, ততটুকু জায়গা সিলেক্ট করার পর এই যে জেনারেল লেখা আছে এর ডান পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর নিচের দিকে মাউসের চাকা অর্থাৎ মাউস স্ক্রল করবেন, এরপর টেক্সটের উপরে ক্লিক করবেন। এবার এই জায়গায় কিন্তু আপনি 01 লিখলে থাকবে, 01, 02, 03, 04, 05 এভাবে আমরা লিখতে পারবো। শুরু করছি এক্সেলের 3য় নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা এক্সেলের কয়েকটি শর্টকাট সম্বন্ধে জানবো, যা খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। অনেক কিছু নতুন শিখতে পারবেন। যারা একদম শুরু থেকে এক্সেল শিখতেছেন তাদের জন্য বিশেষভাবে তৈরি করা এই কোর্সটি, এবং সম্পূর্ণ কোর্স জুড়ে থাকবো আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। এক্সেলে কাজ করতে গেলে আমাদের অনেক সময় বিভিন্ন শর্টকাট প্রয়োজন হয়, যেমন আমাদের তারিখ প্রয়োজন হয়, টাইম প্রয়োজন হয়। এই জন্য কিছু শর্টকাট আছে, যেমন আমরা যদি কোনো জায়গায় টাইম নিতে চাই তবে কন্ট্রোল এবং সেমিকোলন বাটন যদি আমরা চাপ দেই কিবোর্ড থেকে, এখানে তারিখ চলে আসবে। আমরা যদি টাইম নিতে চাই কন্ট্রোল শিফট সেমিকোলন যদি আপনারা চাপ দেন, কন্ট্রোল শিফট চেপে ধরে সেমিকোলন বাটন চাপ দিলে টাইম চলে আসবে। এবং আপনি যদি কোনো জায়গায় নাম্বার দিতে চান, যেমন এখানে সিরিয়াল নাম্বার দিছি, আমি যদি সিরিয়াল নাম্বার দিতে চান এরকম কোনো জায়গায় প্রথম ঘরে একটা 1 লিখবেন, পরের ঘরে গিয়ে একটা 2 লিখবেন এবং 1 এবং 2 কে একসাথে সিলেক্ট করার পর আমরা এই যে কর্নারের একটা জায়গা আছে, আমি যদি একটু জুম করে দেখাই, এখানে একটা বাটনের মতো আছে, ছোট্ট একটা ডট। এই ডটের উপরে মাউস রাখলে একটা ছোট্ট প্লাস চিহ্ন আসবে। এই প্লাস চিহ্নের উপর মাউসের বাম বাটন চেপে ধরে আপনি নিচে যতদূর পর্যন্ত টান দেবেন ততদূর পর্যন্ত ক্রমিক নম্বর চলে আসবে। দেখেন এখানে 30 পর্যন্ত চলে আসছে। আমি যদি আবার একটু দেখাই, প্রথম ঘরে আমি একটা 1 লিখলাম, পরের ঘরে গিয়ে আমাকে একটা 2 লিখতে হবে এবং 1 এবং 2 এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। মাউসের বাম বাটন চেপে ধরে, ডাবল ক্লিক করবেন না অবশ্যই, একটা ক্লিক করে মাউসের বাম বাটন চেপে ধরে এই পর্যন্ত এনে ছেড়ে দেবেন, সিলেক্ট হবে। এবার ঠিক ডান পাশের নিচের কর্নারে মাউস রাখলে ডটের একটা ডট আছে, এই ডটের উপর যখন আপনি মাউস রাখবেন ছোট্ট একটা প্লাস চিহ্ন আসবে। এবার মাউসের বাম বাটন চেপে ধরে আপনি যে দিকে টান দেবেন নিচের দিকে দেখেন ক্রমিক নম্বর আসতেছে। তো আমরা এখানে 15 পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এই কাজটা অন্যভাবেও করা যায়, যেমন আমি যদি এখানে একটা 1 লিখি এবং পরে যদি 5 লিখি, তবে এর ব্যবধান হইল 4, 1 এবং 5-এর মধ্যে। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করি, এবার মাউসের বাম বাটন চেপে ধরে যদি এই পর্যন্ত আনি, প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখেন 4 ব্যবধান আছে। এরকম ভাবে আপনি একটা সংখ্যা লিখবেন এবং পরের সংখ্যার সাথে ওই সংখ্যার ব্যবধান কত এটা যদি আপনি এক্সেলকে দেখান, তবে এক্সেল ওই অনুযায়ী পরের সংখ্যাগুলি নিয়ে আসবে। এবার আসি, আমরা যদি কোনো জায়গায় জানুয়ারি ফেব্রুয়ারি লেখার প্রয়োজন হয়, যেমন আমাদের অনেক সময় মাসের নাম লেখার প্রয়োজন হয়, তো আমরা প্রথম সেলে লিখলাম জানুয়ারি, JANUARY, জানুয়ারি লেখার পর ঠিক মাউসটা এরকম আগের মতো রাখবেন, মাউসের বাম বাটন চেপে ধরে আপনি যদি এরকম টান দেন ডিসেম্বর পর্যন্ত অটোমেটিক্যালি চলে আসছে। তো আগে আমরা পূর্বের ক্লাসে আমরা একটা বিষয় শিখেছিলাম যে কোনো কলামে যদি লেখা ভিতরে এরকম আরেকটু জায়গা প্রয়োজন হয়, কলামের ঠিক লাইনের উপরে মাউস রেখে ডাবল ক্লিক করলে কলামটা কিন্তু ওই অনুযায়ী বড় ছোট হবে। দেখেন, তো এরপরে আমরা যদি স্যাটারডে সানডে মানডে এরকম দিনের নাম যদি আমরা আনতে চাই, যেমন স্যাটারডে SATURDAY, স্যাটারডে লিখে এরকম যদি আমরা ড্র্যাগ করি, সানডে মানডে অটোমেটিক্যালি চলে আসবে। এবং এই নামগুলি আমরা চাইলে এরকম ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। আমরা গত ক্লাসে এই বিষয়টা শিখেছিলাম। যারা পূর্বের ক্লাস দেখেন না, পূর্বের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পূর্বের ক্লাস 2টি দেখে নেবেন। আমরা একদম শুরু থেকে এক্সেলের কাজগুলি আপনাদেরকে দেখাইছি পূর্বের ক্লাস 2টিতে। তো এখানে অ্যাঙ্গেল করে দিলে আমরা দেখেন এই স্যাটারডে সানডে মানডে একটা ডিজাইনের মাধ্যমে পাইলাম। এখানে অনেকগুলি অ্যাঙ্গেল আছে, আপনি যে কোনো অ্যাঙ্গেলে এটাকে ক্রিয়েট করতে পারেন। আবার যদি অ্যাঙ্গেল না চান, তবে এখানে আবার যদি ক্লিক করেন
সাধারণভাবে যেরকম লেখা ছিল এভাবেই আসছে। এবারে আমরা এক্সেলের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় শিখব। আমরা যখন এক্সেলের ভিতরে কোনো ডাটা এন্ট্রি করতে যাব তখন আমাদের মাউস থেকে বারবার যদি একটা সেলে ক্লিক করলাম, লেখা শেষ হইলো, আরেকটা সেলে ক্লিক করে আবার লেখা শুরু করলাম, এরকম করার প্রয়োজন নাই। আমরা একটা সিস্টেমের মাধ্যমে আমরা শুধু কিবোর্ডে হাত রেখেই আমরা একটা ডাটা এন্ট্রি করতে পারবো ফুললি। যেমন দেখেন, আমি এখানে একটা শিট তৈরি করব, আমাদের কিছু ডাটা এন্ট্রি করতে হবে, এই জন্য আমি একটা ফর্ম তৈরি করতেছি। প্রথমে লিখলাম আমি SL সিরিয়াল নাম্বার। এবার আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করার সাথে সাথে দেখেন সেল পয়েন্টার কিন্তু পরের যে সেল আছে এই সেলে চলে গেল। এবার আমি লিখলাম নেম, এনে আমি নেম, আবার ট্যাব বাটন প্রেস করছি, সামনের দিকে গেল ফাদার্স নেম, FATHERS ফাদার্স নেম, ট্যাব বাটন প্রেস করছি, মাদার্স নেম THERS NAME। এইভাবে আমরা লিখতে পারবো। ট্যাব বাটন প্রেস করলে আমাদের সেল পয়েন্টার সামনের দিকে চলে যাবে। আর যদি আমাদের নিচে প্রয়োজন হয়, যেমন আমি এখানে নেম লিখতেছি, নেমের ঘরটা আমি একটু বড় করে দিই, যেমন আবির, ABIR আবির। এবার আমাদের নিচের সেলে যেতে হবে, এই জন্য আমরা ইন্টার প্রেস করবো কিবোর্ড থেকে, রহিম, ইন্টার, করিম, ইন্টার। দেখেন আমার কিন্তু হাত তোলা প্রয়োজন হইতেছে না। কিবোর্ড থেকে হাত যদি আপনি বারবার তোলেন এবং মাউস থেকে যদি এরকম সরান, তবে আপনার সময় বেশি লাগবে, আপনার সময়টা অপচয় হবে না। প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। এই পর্যায়ে আমরা একটা বিষয় শিখব, খুবই গুরুত্বপূর্ণ, যে এক্সেলের প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। আমরা যদি কোনো জায়গায় এক্সেলের কোনো কিছু আমরা টাইপ করি, তো এটা যদি প্রিন্ট দিতে হয়, তো আমরা ফাইলে গিয়ে যদি প্রিন্ট বাটনে ক্লিক করি, দেখেন আমাদের এইটার কিন্তু একটা অংশ আসছে, পরবর্তী অংশ আসে নাই। তো এই ছিল আজকে এক্সেলের মোটামুটি কিছু শর্টকাট। এবং আমার সামনে একটি শিট ওপেন করা আছে, যেখানে কিছু স্টুডেন্টের নাম এবং বাবার নাম, মায়ের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা লক্ষ্য করছেন যে এখানে মোবাইল নাম্বার পিছনে কিন্তু শূন্য নাই, দেখেন জিরো ছাড়া কিন্তু মোবাইল নাম্বার। তো আমাদের যদি কোনো জায়গায় এক্সেলে মোবাইল নাম্বার লেখার প্রয়োজন হয়, তো আপনি কিন্তু জিরো লিখতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাই 01721556677। এবার যখন আপনি ইন্টার প্রেস করবেন, দেখেন জিরো কিন্তু এখান থেকে চলে গেছে। তো আপনি যদি মোবাইল নাম্বারে জিরো দিয়ে লিখতে চান, তবে আপনাকে একটি কাজ করতে হবে। আজকের ক্লাসের শুরুতেই আপনাদেরকে এই বিষয়টা দেখাইতেছি যে কিভাবে আপনি পিছনে শূন্য রাখবেন। পিছনে শূন্যর কোনো দাম নাই দেখে, পিছনে শূন্য কোনো মূল্য নাই দেখে এক্সেল কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে না। যেমন আমার এই জায়গাটুকুতে পিছনে একটা শূন্য প্রয়োজন, অর্থাৎ মোবাইল নাম্বার লিখবো বা অন্য কোনো 0102 এরকম লিখতে হবে। তো যে জায়গাটায় আপনার শূন্য সহ আপনার সংখ্যা লাগবে, ওই জায়গাটুকু সিলেক্ট করবেন। এবার হোম ট্যাব থেকে আপনাকে এখানে জেনারেল অপশনের এই পাশে ড্রপ ডাউন মেনু, এটার নাম হলো নাম্বার ফরম্যাট। আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। এখান থেকে মাউসের চাকা নিচের দিকে ঘোরানোর পর আপনারা এখানে পাবেন টেক্সট সিলেক্ট করে দিলেই আপনার কাজ শেষ। এবার যদি আমরা এখানে মোবাইল নাম্বার লিখি 01721808014, এবার ইন্টার প্রেস করলে কিন্তু মোবাইল নাম্বারটা পিছনে শূন্য থাকতেছে। তো এই একটা বিষয় শিখলাম। আরেকটা বিষয় হলো যে এই মোবাইল নাম্বার, এখানে দেখেন নাম, পিতার নাম, মাতার নাম, এখানে যে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারের পূর্বে আমার একটা কলাম প্রয়োজন। আমরা এখানে তো একটা টেবিল করে ফেলাইছি, তো আমার এর আগে একটা ফাঁকা কলাম দরকার, যেখানে আমি অ্যাড্রেস লিখবো। এর জন্য আমাকে কি করতে হবে, আমরা হোম থেকে ইনসার্টে যাব। অবশ্যই সেল পয়েন্টার যেখানে রাখবেন তার বাম পাশে আসবে। সুতরাং আমি মোবাইল নাম্বারের উপরে আমি ক্লিক করতেছি, সেল পয়েন্টার রাখতেছি। এবার হোম থেকে ইনসার্ট থেকে ইনসার্ট শিট কলামে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা কলাম আসলো। এবার আমি এখানে লিখতে পারি অ্যাড্রেস, ADDRESS। এবার যদি কোনো জায়গায় আমার একটা, মনে করেন আবির, কারিম, রহিম, এই কারিম এবং রহিমের মাঝখানে আমার একটা রো দরকার। তো আমি রহিমের উপরে সেল পয়েন্টার রাখলাম, কারণ রো যদি আমি ইনসার্ট করি, তাহলে যেখানে সেল পয়েন্টার থাকবে তার উপরে রো আসবে। এখানে সেল পয়েন্টার রাখার পর আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইনসার্ট শিট রোতে ক্লিক করলে দেখেন একটা ফাঁকা রো চলে আসছে। এবার আমি এখানে একটা নাম ইনপুট করতেছি, দেখলাম নাফিজ। তো আমরা একটা টেবিল তৈরি করার পর আমাদের যদি এরকম রো কলাম প্রয়োজন হয়, আমরা এই অপশনের মাধ্যমে রো কলাম নিতে পারি। ইনসার্ট, এখান থেকে শিট রো এবং শিট কলাম। এবং কোনো জায়গায় যদি আমাদের শূন্য প্রয়োজন হয়, যেমন পিছনে একটা জিরো প্রয়োজন, তো ওই জায়গাটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে নাম্বার ফরম্যাটে গিয়ে একদম নিচের দিকে টেক্সট সিলেক্ট করে দিলেই আমরা এখানে কিন্তু জিরো আমার অ্যাকসেপ্ট করবে। তো
তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ছোট্ট একটা বিষয়ের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় শিখলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। আর পূর্বের ক্লাসগুলি আমাদের দেখবেন, আমরা ধারাবাহিকভাবে এক্সেলের সম্পূর্ণ বিষয়গুলি শেষ করব। আমাদের কোর্সটি যদি আপনি কমপ্লিট করেন, আশা করি অফলাইনে আপনি যতটা না উপকৃত হতেন তার থেকে বেশি উপকৃত হবেন আমাদের এই কোর্সটা সম্পূর্ণ যদি আপনি করেন। এবং এই সম্পূর্ণ কোর্স জুড়ে সাথে আছি আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। এবার কয়েকটি কাজের মাধ্যমে আমরা আরো বিস্তারিতভাবে এক্সেলকে শেখার চেষ্টা করব এবং আমাদের বাস্তব জীবনে যাতে কাজে লাগাইতে পারি এইরকম ভাবে আমাদেরকে এক্সেল আয়ত্ত করতে হবে। তো এর উপর ভিত্তি করে আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা পূর্বের ভিডিওগুলি দেখেন নাই তারা আমাদের এই প্লে লিস্ট থেকে একদম শুরু থেকে ভিডিওগুলি দেখে আসার জন্য অনুরোধ করতেছি, নতুবা আপনি মাঝখান থেকে দেখলে হয়তোবা কিছুই বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। নাম্বার 1, যে আমরা এক্সেলের বিভিন্ন সেলে এরকম ছবি যদি অ্যাড করতে হয় তবে এটা কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা শিখব। তো আমরা এক্সেলের নতুন একটা শীট ওপেন করতেছি। আমরা এখানে যদি লিখি সিরিয়াল SL, এরপরে যদি লিখি ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, অ্যাড্রেস, এরপরে মোবাইল, এরপরে ফটো, ফটো। এবার আমরা 10 জন স্টুডেন্টের ডাটা ইনপুট করব। তো আমরা এখানে 10টা সেল সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমরা বর্ডারে গেলাম, বর্ডারে যাওয়ার পর অল বর্ডারে ক্লিক করলাম। এবার দেখেন ফাদার্স নেম, মাদার্স নেম এইগুলো কিন্তু আমাদের এই কলামগুলি একটু চওড়া করা প্রয়োজন। এজন্য আমরা লাইনের উপরে রেখে মাউসে ডাবল ক্লিক করব। আমরা পূর্বের ক্লাসে এই বিষয়গুলি আপনাদেরকে দেখাইছি। তো এরকম ডাবল ক্লিক করলাম। এবার এই ফটো ইনপুট করার পালা। আর সিরিয়াল নাম্বার দেওয়ার ব্যাপারটা আমরা গত ভিডিওতে এটাও দেখাইছি, তারপর আবার একটু আপনাদেরকে মনে করাই দেই। প্রথমে একটা 1 লিখতে হবে, তারপর একটা 2, এবং 1 এবং 2 কে একসাথে সিলেক্ট করতে হবে। মাউসটা এখানে রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে যদি ড্র্যাগ করেন সিরিয়াল নাম্বারগুলি সঠিকভাবে আসলো। পুরো জায়গাটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার এবং মিডল যদি করি সবগুলি মাঝখানে আসলো। এবার আমাদের একটা রো ইনসার্ট করতে হবে, কারণ এর উপরে আমরা একটা হেডিং লিখবো। তো আমরা এই কাজের মাঝখানে যদি এরকম রো প্রয়োজন হয় তখন আমরা এই প্রথম সেলে সেল পয়েন্টার রাখবো। যেখানে সেল পয়েন্টার থাকবে তার উপরে কিন্তু আসবে রো। তো আমরা হোম থেকে ইনসার্ট থেকে শীট রোতে ক্লিক করলে সাথে সাথে উপরে একটা রো আসলো। এই রোটাকে আমরা মার্সেল করব। মার্সেল করার পর এটাকে একটু চওড়া করে দেবো। 1 2 3 1 2 এই যে মাঝখানে লাইনের উপরে রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে আমরা একটু চওড়া করলাম। এবার আমরা একটা হেডিং লিখি, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। এবার যদি আমরা দ্বিতীয় লাইনে কোনো কিছু লিখতে চাই তবে আমাদের কিবোর্ড থেকে আলট্রা বাটন চেপে ধরে এন্টার বাটন চাপ দিলে আমরা দ্বিতীয় লাইনে কার্সার আসলো। এবার লিখলাম পিরোজপুর সদর, পিরোজপুর। জাস্ট এবার আমরা এন্টার প্রেস করলাম। এবার এখানে ক্লিক করে আমরা মিডল বাটনে ক্লিক করি, মিডল এবং সেন্টার করে দেব। আমরা ফার্স্ট লাইনটা সিলেক্ট করে এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজের মাধ্যমে ফন্ট সাইজটা একটু বাড়াইতে পারি এবং এখান থেকে বোল্ড করে দিলাম। এবার আমরা চাইলে এখান থেকে কালার করতে পারি। আমরা একটা কালার নিলাম হালকা, এবং আমাদের এই যে হেডিংটা আছে এর একটা কালার নিই একটু গাঢ়, এবং আমাদের ফন্ট কালারটা আমরা হোয়াইট করে দিই এবং বোল্ড করে দিই। দেখেন সুন্দর একটা ফরম্যাট তৈরি হইলো। এবার আমরা কিছু স্টুডেন্টের নাম লিখবো সংক্ষেপে, যেমন আমিনুল ইসলাম। এন্টার বাটন চাপ দিলে নিচে আসবে। তারপরে কাবির হোসাইন, IN, এন্টার, রাহিমা খানম, এন্টার। এভাবে আমরা কিছু স্টুডেন্টের নাম ইনপুট করতে পারি। তো ইনপুট করা শেষ। এবার আমরা এখানে ফটো ইনসার্ট করব। আমাদের মূল কাজ হলো এখানে ফটো ইনসার্ট করার জন্য আমরা প্রথমে এই কলামটাকে একটু উচ্চতা বাড়াবো। আমাদের এই কলামটা উচ্চতা বাড়ানোর পর আমরা এখান থেকে ইনসার্ট বাটন প্রেস করব। এখান থেকে ইলাস্ট্রেশন, এখান থেকে পিকচার, দিস ডিভাইস। আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে আমাদের এখানে ডেস্কটপে দেখি কোনো ফটো রাখা আছে কিনা। আমরা একটা ফটো ইনসার্ট করি। তো আমরা এখান থেকে এই ফটোটা ইনসার্ট করি। ইনসার্টে ক্লিক করলাম। দেখেন ফটোটা অনেক বড়, এটা একটা পাসপোর্ট সাইজের ফটো। আমরা এই কর্নারে মাউস রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে ফটোটাকে ছোট করব। ছোট করার পর দেখেন এই পাশে কিছু অংশ কিন্তু ফাঁকা আছে। আমরা এই পাশের এই ফাঁকা জায়গাটাকে আমরা টেনে অ্যাডজাস্ট করে নেব। তো এই অ্যাডজাস্ট করার জন্য সম্পূর্ণভাবে আমরা এখান থেকে একটু জুম করব জায়গাটাকে। জুম করলে আমাদের কাজটা একদম নিখুঁত একুরেট হবে। আমরা আরো একটু জুম করে নিতেছি এবং স্ক্রল বাটন চেপে ধরে আমরা এই জায়গাটায় আসতেছি। তো দেখেন এই ফটোটা আমরা আরেকটু যদি নিচে নামাইতেছি, কন্ট্রোল বাটন চেপে ধরে ডাউন অ্যারোতে ক্লিক করতেছি, নিচে আসলো। এবার বাম দিক থেকে একটু নেই। এবার এই কলামটা আরেকটু চওড়া করার প্রয়োজন হবে, আমরা আরেকটু চওড়া করে দিলাম। মোটামুটি ঠিক আছে। এবার নিচের দিকে একটু দেখি। নিচের দিকে আমাদের এই রোটার উচ্চতা আরেকটু বড় করতে হবে, আমরা আরেকটু বড় করে দিলাম। বাস ক্লিয়ার। এবার ছবিটা আশা করি মিডল পয়েন্টই আছে। এবার আমাদের কাজ হলো এই রোটার উচ্চতা অনুযায়ী আমাদের পরবর্তী রোগুলোর উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমরা এই রোর উচ্চতা দেখার জন্য এখানে এই রো সেলের উপরে ক্লিক করলাম এবং এখান থেকে ফরম্যাট থেকে রো হাইট, এখানে দেখেন
48.75 আছে। তো আমরা পরবর্তী সেলগুলোকে সিলেক্ট করব এবং এখান থেকে ফরম্যাট থেকে রো হাইট এখানে 48.75 লিখব। লেখার পর আমরা যদি ওকে প্রেস করি, দেখেন আমাদের পরবর্তী রোগুলা পূর্বের রোর মতো উচ্চতা এবং প্রশস্ততা তৈরি হইল। এবার আমরা এই ছবিটাকে কপি করব। কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করে কপি করলাম এবং এখানে পেস্ট করি প্রত্যেকটা সেলে। পেস্ট করার পর জাস্ট আমার পেস্ট করা হয়ে গেল। এবার আমরা অ্যাডজাস্ট করে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে হালকা একটু অ্যাডজাস্ট করে দেই। আমরা চাইলে সবগুলি একসাথেও অ্যাডজাস্ট করতে পারি। এরকম ভাবে শিফট বাটন চেপে ধরে সবগুলিকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করতে পারি। গ্রুপ থেকে গ্রুপ দেখেন। এবার কন্ট্রোল বাটন চেপে ধরে একসাথে করতে পারি। আমরা একসাথে মাঝখানে নিলাম, বাস আমাদের কাজ মোটামুটি শেষ। যদি কোনো ফটো আলাদাভাবে করতে হয় ডাবল ক্লিক করতে হবে, তারপর আস্তে করে সরাই দিতে হবে। যেমন এই ফটোটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি শুধু এই ফটোটাই কিন্তু ডানে বামে এরকম মুভ হবে। তো এরকম ভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। আমি আর এই সময় ক্ষেপণ করতেছি না। যেমন এই ফটোটা আরেকটু উপরে নিতে হবে, ডাবল ক্লিক করলাম এবং কন্ট্রোল বাটন চেপে ধরে আপ বাটন চেপে এটা মিডল পয়েন্টে নিলাম। বাস আমাদের কাজ শেষ। এবার আমাদের ছবি পরিবর্তনের পালা। আমরা যে ছবিটা পরিবর্তন করতে চাই, যেমন এইখানে কাবির হুসাইনের ছবি ফটো আনবো। আমরা ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করে ছবি সিলেক্ট করার পর ছবির উপরে রাইট বাটনে ক্লিক, এখান থেকে চেঞ্জ পিকচার ফ্রম এ ফাইল। আমরা ওই একই ফাইলের একই জায়গা থেকে আমরা অন্য একটা ছবি আনবো পাসপোর্ট সাইজে। যেমন এই ছবিটা নিলাম। এবার ইনসার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন এবার কিন্তু আমার এই ছবিটাকে রিসাইজ করার প্রয়োজন হইতেছে না। ছবিটা যথাস্থানে একই সাইজে কিন্তু স্থাপন হইতেছে। তো এই ছিল ছবি ইনপুট করার ব্যাপার। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ শিখব, যে আমার এখানে দেখেন আমি যখন অনেক স্টুডেন্টের একটা লিস্ট থাকবে, আমি যখন স্ক্রল করব তখন কিন্তু আমি এখানে দেখতে পাইতেছি যে রহিমা খানম, বাট এই রহিমা খানমের অন্য ইনফরমেশন যেমন হেডারটা আমরা কিন্তু দেখতে পাইতেছি না। তো আমরা এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা হলো হেডারটাকে আমার ফ্রিজ করা। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমি চাইতেছি উপরের এই দুইটা লাইন, এই একটা রো এই দুইটা রো আমরা ফ্রিজ করব। তো আমরা যে রো দুইটা ফ্রিজ করতে চাই তার পরের রোটায় সেল পয়েন্টার রাখতে হবে। যেমন আমি আমিনুল ইসলামের উপরের দুইটা ফ্রিজ করতে চাই। তো আমিনুল ইসলামের উপরে সেল পয়েন্টার রেখে এখান থেকে ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাব থেকে ফ্রিজ প্যান এবং এখান থেকে ফ্রিজ প্যানসে ক্লিক করার সাথে সাথে দেখ এবার কিন্তু আমি স্ক্রল করলে আমার উপরের দুইটা যে হেডিং এবং এই যে শিরোনামটা আছে এটা কিন্তু আর মুভ হইতেছে না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এবার যদি আমি Ctrl+P তে ক্লিক করি, দেখেন প্রিন্টে আমার শীটটা কিন্তু আমার পেজের এক সাইডে আসতেছে। তো এটা কিভাবে আমি মিডল পয়েন্টে আনবো, এই বিষয়টা হলো তৃতীয় নম্বর বিষয়। পেজ সেটআপে ক্লিক করব, এখান থেকে মার্জিনে যাওয়ার পর আমরা এখান থেকে হরিজন্টালি যদি একটা টিক দিয়ে দেই, এবার ওকে প্রেস করার সাথে সাথে দেখেন এটা কিন্তু মাঝখানে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা তিনটা বিষয় শিখলাম। একটা হলো ফটো কিভাবে ইনসার্ট করতে হয়, সুন্দরভাবে বসাইতে হয় এই বিষয়টা। দ্বিতীয় নম্বর কিভাবে আপনার হেডারকে ফ্রিজ করবেন এবং তৃতীয় নম্বর প্রিন্টে আপনার শীটকে কিভাবে মাঝখানে আপনি রেখে প্রিন্ট দিতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক্সেলের ফর্মুলা সম্বন্ধে অবগত হব, অর্থাৎ এক্সেলের সূত্রাবলী কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে আমরা জানবো একদম শুরু থেকে। এবং সূত্রের কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা খুব সহজভাবে এই সূত্রগুলির কিভাবে লিখতে হয় এবং কিভাবে প্রয়োগ করতে হয় এই বিষয়টা আজকে শিখাবো। এবং সাথে আছি আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা ইতিমধ্যে এক্সেলের অনেকগুলি ভিডিওর মাধ্যমে এক্সেলের বেসিক কাজগুলি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলি দেখে না থাকেন তবে এই প্লে লিস্ট থেকে আপনারা পূর্বের ভিডিওগুলি দেখতে পারেন, তাহলে আপনারা এক্সেলের পূর্বের কাজগুলি সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটি আপনি যদি প্রথম দেখেন অবশ্যই এই আজকের ভিডিওটি কমপ্লিট করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা একদম শেষে একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আয় ব্যয়ের হিসাব বিবরণী আপনারা তৈরি করতে পারেন, এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। শুরু করছি আজকের ভিডিও। এখানে কিছু সংখ্যা আমি লিখে রেখেছি। এই সংখ্যাগুলি আমরা যোগ, বিয়োগ এবং গুণ ভাগ করে দেখব। এই জন্য আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে এক্সেলের কোনগুলি রো এবং কোনগুলি কলাম। আমরা জানি লম্বালম্বি আকারে যেগুলি থাকে, এখানে এটা হলো কলাম, যেমন এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম এবং এখানে এই একটা রো, উপরে আরো রো আছে অবশ্য। এই হলো 1 নম্বর রো, এই হলো 2 নম্বর রো। রোর বাংলা হলো সারি এবং রো কলাম দ্বারা সৃষ্ট প্রত্যেকটা ঘর এক একটা সেল। যেমন এখানে এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল এবং প্রত্যেকটা সেলের একটা নাম্বার আছে। যেমন এই সেলের নাম্বার হলো A1, এ হলো কলাম এবং 1 হলো রো। তাহলে এই সেলের নাম্বার হলো A1, এটার নাম হলো B1, এটার নাম C1। তাহলে এই সেলের নাম্বার হলো D8, এখানে দেখেন D8 লেখা আছে। এই সেলের নাম্বার হলো E8। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা সূত্র প্রয়োগ শুরু করব। আমরা এই 10 এবং 7 কে
যদি যোগ করতে চাই এবং যোগফলটা যদি এইখানে নিতে চাই তবে আমাকে এখানে সেল পয়েন্টার রাখতে হবে, অর্থাৎ মাউস থেকে এখানে একটা ক্লিক করলে সেল পয়েন্টার এখানে চলে আসবে। এবার আমরা সূত্র কিবোর্ড থেকে টাইপ করব সমান সাম SUM সাম, শিফট চাপ দিয়ে একটা ব্র্যাকেট, অর্থাৎ উপরের লাইনে যে 1 2 3 লেখা আছে ফাংশন কি এর নিচে এই উপরের নাম্বার কি এর শিফট চাপ দিয়ে 9 নম্বরে ক্লিক করলে আপনি এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট পাবেন। এবার আমাকে সেল নাম্বার লিখতে হবে প্রথম ঘরের, তো এটার সেল নাম্বার হলো D8, আমরা লিখলাম D8 এবং প্লাস মাইনাস অথবা গুণ অথবা ভাগ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সূত্র একটাই। আপনি এখানে যোগ দিলে যোগ হবে, বিয়োগ দিলে বিয়োগ হবে, গুণ দিলে গুণ হবে, ভাগ দিলে ভাগ হবে। আমরা প্রথমে যোগ করতেছি, এবার শেষের সেল নাম্বার এখানে যদি আমি ক্লিক করি তাও হবে, অথবা লিখে দিলেও হবে। আমি এখানে ক্লিক করতেছি E8, আর আমি যদি লিখে দিতাম তাও হয়তো E8। এবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে, শিফট চাপ দিয়ে উপরের লাইনে 0, এবার ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করলে দেখেন এখানে 10 আর 7 17। এবার যদি আমি আমার মাউসটাকে এই কর্নারে একটা ডট আছে দেখেন নিচে ডান পাশে নিচের কর্নারে এই সেলের একটা ডট আছে, ডটের উপরে মাউস রাখলে একটা ছোট্ট প্লাস চিহ্ন আসে। এবার যদি আমি কিবোর্ড থেকে মাউস থেকে ডাবল ক্লিক করি আমার নিচে সবগুলি সংখ্যা কিন্তু যোগ হইল। তো একইভাবে আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমার সূত্রটা কিন্তু আবার শো করবে। দেখেন এখানে আমি শুধুমাত্র প্লাস চিহ্নটাকে কেটে দিয়ে এখানে মাইনাস চিহ্ন যদি দিই এবং ইন্টার প্রেস করি দেখেন 10 থেকে 7 বিয়োগ হইলে থাকে 3। আবার ডাবল ক্লিক করতেছি, আমরা এখান থেকে গুণ করলে এখানে 7 10 কে 70, ভাগ করলে ভাগ চিহ্ন কিবোর্ডে আছে নিউমেরিক কির পাশে, ভাগ করলে 1.42 সামথিং। তো এই কাজটা যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে আমরা একইভাবে আমরা এখানে মাউস রেখে যদি আবার ডাবল ক্লিক করি এগুলো সব সংখ্যা চেঞ্জ হবে। এবং আমরা যে এখানে সূত্রটা ব্যবহার করছি ওই সেলের উপরে ক্লিক করলে দেখেন সূত্রটা উপরেও কিন্তু এখানে শো করতেছে, এখানে ডাবল ক্লিক করলে শো করবে এবং আপনি আবার ইন্টার প্রেস করলে ঠিক আছে এইখানে কিন্তু শো করতেছে প্রত্যেকটা সূত্র দেখেন। তো আশা করি বুঝতে পারছেন যোগ বিয়োগ গুণ ভাগ। তবে যোগের আরো কয়েকটা সিস্টেম আছে, যেমন আমি যদি এইখানের এই কলামটাকে যোগ করতে চাই তো অনেকগুলো সংখ্যা, এখানে একটু সিস্টেম ভিন্ন হবে। সমান সমান সাম ব্র্যাকেট মাউস বাম বাটনে চাপ দিয়ে আপনি যদি নিচের দিকে ড্র্যাগ করেন এই পর্যন্ত দেখেন কি লেখা আছে D8 ক্লোন D12, অর্থাৎ যোগ করার ক্ষেত্রে অনেকগুলো সংখ্যা যোগ করতে হলে মাঝখানে ক্লোন ব্যবহার করতে হবে। ব্র্যাকেট ক্লোজ ইন্টার প্রেস করলাম, সবগুলির যোগফল হলো 100। আমরা ডাবল ক্লিক করতেছি, এখানে সূত্র দেখেন আমরা যদি এখানে মাইনাস সাইন ব্যবহার করি তাহলে কিন্তু সবগুলি মাইনাস হবে না, এখানে শুধু প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা মাইনাস হবে, কারণ এখানে সেল নাম্বার দেওয়া আছে শেষ সংখ্যার এবং প্রথম সংখ্যার। আমরা জানি দুইটা সংখ্যার অতিরিক্ত 2 এর অধিক সংখ্যা বিয়োগ করা যায় না, একই সাথে 2 এর অধিক সংখ্যা গুণ করা যায় কিন্তু 2 এর অধিক সংখ্যা ভাগ করা যায় না এবং বিয়োগও করা যায় না। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আরো 3টা সূত্র সম্বন্ধে জানবো, ম্যাক্সিমাম, মিনিমাম এবং এভারেজ। আমরা এইখানে ক্লিক করলাম, এইখানে আমরা ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা বাইর করতে চাই যে এই সংখ্যাগুলির মধ্যে থেকে সবথেকে বড় সংখ্যা কোনটি। সমান সমান MAX ম্যাক্স, এরপর ব্র্যাকেট মাউসের বাম বাটনে চাপ দিয়ে আমরা ড্র্যাগ করে দেবো এই থেকে এই পর্যন্ত, D8 থেকে E12, মাঝখানে একটা ক্লোন দিতে হবে যেহেতু অনেকগুলি সংখ্যা, ব্র্যাকেট ক্লোজ এবং ইন্টার। দেখেন এখানে সর্বোচ্চ সংখ্যা 100 এই সংখ্যাটি। আমরা যদি মিনিমাম সংখ্যা বাইর করতে চাই একই জায়গায় আমরা ডাবল ক্লিক করলে সূত্রটা শো করবে, শুধুমাত্র আমরা ম্যাক্স কেটে দিয়ে লিখে দেবো MIN মিনিমাম, মিনিমামের প্রথম 3 অক্ষর। এবার ইন্টার প্রেস করলে দেখেন মিনিমাম সংখ্যা 2। আমরা আরও একটা সূত্র শিখবো একই সূত্র থেকে, এটা হলো গড়। আমরা যদি এই সংখ্যাগুলির গড় বাইর করতে চাই লিখতে হবে অ্যাভারেজ, AVERAGE অ্যাভারেজ। লেখার পরে আমরা যদি ইন্টার প্রেস করি দেখেন এখানে 23.6 হলো গড় এই সংখ্যাগুলির। তো আমরা যদি চাই যে না সব সংখ্যাগুলির আমরা গড় বাইর করব না, আমরা শুধু 3টে সংখ্যার গড় বাইর করব, তাহলে আমরা 3টে সংখ্যা সিলেক্ট করতেছি। এখানে দেখেন E8 থেকে E10 পর্যন্ত মাঝখানে একটা ক্লোন, ইন্টার প্রেস করলাম, এখানে 3টে সংখ্যার গড় হলো 7। আশা করি বুঝতে পারছেন যোগ বিয়োগ গুণ ভাগ। এবার আরেকটা সূত্র, এটা হলো গণনা, কাউন্ট সমান সমান COUNT কাউন্ট ব্র্যাকেট। আমরা এই সংখ্যাগুলি ড্র্যাগ করে দেখাবো এবং ব্র্যাকেট ক্লোজ করব এবং ইন্টার প্রেস করব। এখানে 10টি সংখ্যা আছে। এই সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলি সংখ্যা একই জায়গায় থাকলে কতগুলি সংখ্যা আছে এটা বের করতে পারবো কাউন্ট সূত্রের মাধ্যমে। আর এই সব সূত্রগুলি আপনাকে মনে রাখতে হবে না, আপনি শুধুমাত্র কোনগুলি আপনি যোগ করতে চান, যেমন এই কলামটি যদি যোগ করতে চান এখানে সেল পয়েন্টার রাখবেন, সেল বা যে কোনো জায়গায় সেল পয়েন্টার রাখার পর আমরা এখান থেকে সাম ফাংশনে ক্লিক করব। এবার আমি যে সংখ্যাগুলি যোগ করতে চাই ওই সংখ্যাগুলি মাউসের বাম বাটনে টান দিয়ে ড্র্যাগ করে দেবো, ইন্টার প্রেস করলেই দেখেন হইল। আর যদি সেল পয়েন্টার এখানে রাখেন অটোমেটিক্যালি ও সিলেক্ট করে নেবে উপরের লাইনটি,
যেমন সাম, দেখেন উপরের লাইনটি সিলেক্ট করে নিয়েছে, শুধু এন্টার প্রেস করলেই যোগ হবে। এখন যদি বিয়োগ করতেছেন ডাবল ক্লিক করে এখান থেকে বিয়োগ সাইন চেঞ্জ করবেন এবং সেল নাম্বার পরিবর্তন করে দিলেই হবে। একইভাবে যদি আপনি মিনিমাইজ অথবা ম্যাক্সিমাইজ করতে চান, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা অথবা গড়, যদি গড় বের করতে চান এভারেজের সূত্রের উপর ক্লিক করবেন, আপনি দেখাই দেবেন কোন সংখ্যাগুলির এভারেজ বের করবেন, ওই সংখ্যাগুলির সেল নাম্বার এবং প্রথম সেল নাম্বার এবং শেষ সেল নাম্বার দেখাবেন। এবার এন্টার প্রেস করলেই দেখেন এখানে কিন্তু গড় বের হয়েছে। একইভাবে কাউন্ট যদি করতে চান, আপনি এখান থেকে কাউন্টের সূত্র আছে, কাউন্ট নাম্বারে ক্লিক করবেন এবং যদি এই কলামটা করতে চান অথবা দুইটা কলাম একসাথে করতে চান ড্র্যাগ করে দেখিয়ে দেবেন, এবার এন্টার প্রেস করলেই হবে। তো আমরা সূত্র ভালোভাবে বুঝতে পারলাম যে কিভাবে সূত্র তৈরি করে এবং এখান থেকে সাম ফাংশনের মাধ্যমে, অটো সামের মাধ্যমে আপনি কিভাবে সূত্র নিতে পারবেন এই বিষয়টা বুঝলাম। এবার আমরা সহজ একটা কাজ দেখব যে আমাদের প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব যদি আমরা তৈরি করি, এখানে আমি একটা চার্ট তৈরি করে রেখেছি, একটা টেবিল তৈরি করে রাখি, এখানে তারিখ, আয়, আয়ের বিবরণ, ব্যয় এবং ব্যয়ের বিবরণ এবং জমা। তো আমরা এখানে আয় লিখছি কয়েকদিনের, 9 দিনের আমরা আয় লিখছি বিভিন্ন সেলের মধ্যে এবং ব্যয়ও লিখছি যে আমাদের কয় টাকা ব্যয় হয়েছে। প্রথম আমরা এখানে 1 তারিখে আমাদের আয় হয়েছে 1020 টাকা, ব্যয় হয়েছে 200 টাকা, আমাদের জমা আছে 820 টাকা। কিভাবে এটা বের করলাম? তো এটা বের করার জন্য আমরা মাইনাসের সূত্রটা, অটো সামের মাইনাসের সূত্রটা এখানে লিখছি। এখানে সমান সমান সাম, SUM সাম ব্র্যাকেট, আমরা এই সেল নাম্বারটা দিছি এবং মাইনাস ব্যয়ের সেল নাম্বার ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করেছি। এবার আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের একদম শেষ পর্যন্ত আয় বের হইলো। এবার এরকম ভাবে আমরা এখানে সর্বমোট কত টাকা আয় হয়েছে আমরা এখানে বাই করছি। প্রথমে দেখেন আমি ডিলিট করে দিতেছি। সর্বমোট আয় বাই করার জন্য এখানে একটা ক্লিক করবেন এবং অটো সামের উপরে ক্লিক করবেন, দেখেন উপরে সবগুলি সংখ্যা সিলেক্ট হয়ে গেছে। এবার শুধু এন্টার প্রেস করবেন, আবার এখানে ক্লিক করবেন অটো সাম, এন্টার, এখানে ক্লিক করবেন অটো সাম, এন্টার। এবার যদি গড় বাই করতে হয়, দেখেন গড় কিভাবে বের করলাম, এখানে একটা ক্লিক, আমরা এভারেজের সূত্র নেব। এভারেজ এই সংখ্যা না, ও ভুল সংখ্যাটা সিলেক্ট করছে, আমরা দেখিয়ে দেব কোন সংখ্যাগুলি গড় বাইর করতে হবে। এখান থেকে আমরা এই সংখ্যাগুলি সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করলাম, গড় বাইর হইলো। আমরা যদি সোজাসুজি এইখানে টান দেই আমাদের ব্যয়ের গড় বাইর হবে এবং জমার গড়ও এখানে বাইর হইলো। আমরা এই দুইটা সেলকে ডিলিট করে দেব, এই দুইটা সেল আমাদের এই কাজের জন্য না। তো এবার একটা জিনিস লক্ষ্য করেন যে এই শীটের ভিতরে আমি যদি মাউস এরকম স্ক্রল করি, মাউস স্ক্রল করলে দেখেন আমার উপরের হেডিংটা কিন্তু লড়তেছে না, হেডিংটা কিন্তু উপরে চলে যাওয়ার কথা ছিল। তো এটাকে কিভাবে করলাম, এখানে ভিউ বাটনে ক্লিক করার পর ফ্রিজ প্যানে ক্লিক করার পর এখানে করা আছে, আমি আনফ্রিজ করে দিলাম। এবার দেখেন মাউস এরকম যদি চাকাটা উপরে নিচ করি অর্থাৎ স্ক্রল করি, আমার হেডিংটা চলে যাইতেছে। তো আমি চাইতেছি এই তারিখটাও জায়গায় স্থির থাকবে এবং হেডিংটাও স্থির থাকবে। তো এই জন্য আমাকে এইখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এর উপরে এবং বাম পাশে এটা ফ্রিজ করব আমি। এখানে সেল পয়েন্টার রাখলাম এবং এখান থেকে ভিউ থেকে ফ্রিজ প্যান এবং এখান থেকে ফ্রিজ প্যান্সে ক্লিক করলাম। এবার দেখেন আমার মাউস স্ক্রল করলেও কিন্তু তারিখটা ঠিকই থাকে এবং এইখানে দেখেন উপরের হেডিংটাও কিন্তু নড়চড় হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আসসালামু আলাইকুম। এক্সেলের সূত্র মুখস্থ নয়, আপনি যদি বুঝতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী সূত্রকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি আজকের ভিডিওটি তৈরি করছি। আশা করি আপনাদের উপকার হবে। আপনারা শুরু থেকে যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন পুরো ভিডিওটি, আশা করি এক্সেলের এই সূত্র নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে আমরা ইফের সূত্রটা ব্যবহার করি। ইফের সূত্রটাকে কিভাবে প্রয়োগ করতে হয় এই বিষয়টা আমরা শিখবো। সাথে সাথে আরো একটা সূত্র শিখবো, সেটা হলো অর এর সূত্র। তো আমরা আগে একটু একটা বিষয় লক্ষ্য করি। এখানে একটা রেজাল্ট শিট আছে, খুব সিম্পল একটা রেজাল্ট শিট, মাত্র দুইটা সাবজেক্ট এখানে আমি নিয়েছি, একটা বাংলা এবং একটা হলো ইংলিশ। এই দুইটা সাবজেক্টের বিষয়গুলি যদি আপনি বুঝতে পারেন তবে একটা রেজাল্ট শিট তৈরিতে আপনার মোটামুটি 80% বিষয় আপনার কমপ্লিট হবে। তো প্রথমে একটু লক্ষ্য করি এমসিকিউর, এখানে বাংলার এমসিকিউতে অর্থাৎ টিকে আপনাকে 40-এর ভিতরে কমসে কম 3 ভাগের 1 ভাগ মার্ক পাইতে হবে। 3 ভাগের 1 ভাগ হলো 14, আর সিকিউ 60 মার্ক টোটাল, এখানে 3 ভাগের 1 ভাগ 20 পাইতে হবে। আপনি যদি কোনো একটাই 14 এটার 14 কম পান, অথবা আপনি যদি সিকিউ অর্থাৎ লিখিততে আপনি যদি 20-এর কম পান, তবে দুইটা যোগ করার পর যত মার্কই হোক না কেন এখানে জিপি 0 আসবে। যেমন এখানে 30 আছে এবং এখানে 50 আছে, এখান থেকে 30-এর পরিবর্তে যদি আমি এখানে 13 লিখে দেই, 50 এবং 13 যোগ করলে 63 হওয়ার পরেও এখানে জিপি কিন্তু 0। জিপি মানে হলো গ্রেড পয়েন্ট। কিন্তু এখানে যদি সে 14 পাইতো, একদম সর্বনিম্ন মার্ক 40-এর 3 14 42 আর 3 13 39, 13 হইলে 1 বাকি থাকে, এই কারণে 14 পাইতে হবে। এবং এখানে যদি সে 20 পায় তো 14 আর 20 মিলে 34, অর্থাৎ সে 1 পয়েন্ট পাইলো। তো এই বিষয়টা কিভাবে করলাম এই বিষয়টা নিয়ে আজকের আমাদের টিউটোরিয়াল। তো আশা করি সাথেই থাকবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখবেন, প্লে লিস্টে গিয়ে আশা করি উপকৃত হবেন। তো আমরা এই জন্য একটা সূত্র ব্যবহার করছি। প্রথম থেকে আমি এই টোটালটাকেও বের করি। দেখেন এই মার্কগুলি তো
আপনাকে ইনপুট করতে হবে। এখানে আমি লিখে দিয়েছি এবং এই নামগুলো লিখছি। আপনারা এইগুলো এরকম একটা ছক তৈরি করবেন, অথবা এই ছকের একটা যে মূল যে ফাইলটা এক্সেল ফাইলটা, এটা আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনাদের যদি ইমেল অ্যাড্রেস আমাকে মেল করেন, এই এক্সেলের ফুল রেজাল্ট শিটের যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি ফুল রেজাল্ট শিটটাই আমি আপনাদেরকে মেল করে দেবো ইনশাল্লাহ। তো আমরা এখানে দেখি যোগ করার প্রথম সূত্র। আমরা কোনো কিছুই মুখস্থ রাখবো না, শুধুমাত্র বুঝে বুঝে করার চেষ্টা করবো। তো এখানে আমাদের এই দুইটা সাবজেক্ট যোগ করতে হবে, এই জন্য আমরা এখান থেকে অটো সামের উপরে ক্লিক করলাম। দেখেন এই দুইটা সাবজেক্ট সিলেক্ট করছে, এখানে C4 এবং D4। C4 হলো এটা এবং D4 হলো এটা। এবার ইন্টার প্রেস করলে এখানে 14 আর 20 34। এবার আমরা এইখানে মাউস রাখবো, রাখার পর এই যে নিচের একটা ডট আছে, এখানে মাউস রেখে আমরা যদি ডাবল ক্লিক করি আমাদের সবগুলি যোগ হবে। এবার আমাদের মূল কাজ জিপি। তো জিপি বের করার জন্য আমাদেরকে প্রথমে যে সূত্রটা লিখতে হবে সহজভাবে, দেখেন সমান সমান ইফস, IFS ইফস, এরপরে ব্র্যাকেট, এই টোটালের ঘরটার সেল নাম্বার দিতে হবে। টোটালের ঘরের সেল নাম্বার হলো E4। আমরা এখানে ক্লিক করতেছি E4। গ্রেটার দ্যান সমান সমান 80, গ্রেটার দ্যান সমান সমান 80 কমা, এরপরে 5, এরপরে একটা কমা। তো আমাদের মূল এই সূত্রটুকু আমি আপনাদেরকে একটু যদি ব্যাখ্যা করি, যে যদি ইফ মানে যদি E4 অর্থাৎ টোটালের এই ঘরটায় গ্রেটার দ্যান 80 মানে 80 থেকে বেশি হয়, 80 থেকে কত বেশি, 80 থেকে 100 পর্যন্ত, আর E4 সমান সমান 80, যদি E4 যদি 80 সমান হয় অথবা 80 থেকে বেশি হয় তাহলে 5 পয়েন্ট পাবে। এই কথাটা আমাদেরকে টোটাল 7 বার লিখতে হবে, কারণ আমাদের গ্রেড পয়েন্ট হলো 7টি। একটা হলো A+, A গ্রেড, A-, B গ্রেড, C গ্রেড, D গ্রেড, F গ্রেড। তো এটা যদি 80-র কম হয়, 70-এর বেশি হয়, তাহলে কি হবে, এই বিষয়গুলো আমাদের টোটাল 7টা গ্রেড পয়েন্টে ভাগ করে লিখতে হবে। তো আমরা কপি করব, এই থেকে E4 পর্যন্ত কপি করে এখানে পেস্ট করি। এবার লিখতে হবে আমাদেরকে যদি 70 হয় অথবা তার থেকে বেশি হয়, কত বেশি, 79 পর্যন্ত, তবে 4 পয়েন্ট। আবার পেস্ট করতে হবে, যদি 60 হয়, 60 থেকে 69 পর্যন্ত 3.5 অর্থাৎ A-, 3.5। এরপর হলো 50 থেকে 59 পর্যন্ত, আমরা যদি এটাকে 50 করি, 50 থেকে 59 পর্যন্ত হলো 3 পয়েন্ট অর্থাৎ B গ্রেড। এরপর হলো যদি 40 থেকে 49 পর্যন্ত পায় তবে এটা হলো C গ্রেড অর্থাৎ 2 পয়েন্ট হবে। এরপরে হলো যদি 33 থেকে 39 পর্যন্ত, এটা সর্বশেষ গ্রেড, D গ্রেড, এটার জন্য 1 পয়েন্ট। এবং তারপরে আছে যেটা, এইখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে হলো E4 লেস দ্যান 33, যদি এই দুইটা MCQ এবং CQ মিলে যদি 33-এর কম পায় তবে 0 পয়েন্ট পাবে। এখানে শুধু লেস দ্যান হবে, সমান সমান হবে না, কারণ সমান সমান 33 একটা দেওয়া আছে, সমান 33 হইলে 1 পয়েন্ট পাবে, আর 33-এর কম হইলে 0 পয়েন্ট। ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো এবার দেখেন আমাদের এইখানে কিন্তু 1 পয়েন্ট আসছে, কিন্তু এই সাবজেক্টটা যদি আমি 10 দেই, MCQ-তে সে 10 পাইলো, টোটাল হইলো 30, এবং এইটাই সে পাইলো 60-এর ভিতরে 55। লিখিততে 55 এবং MCQ-তে 10 পাওয়ার পরে সে কিন্তু 3.5 পাইছে, কারণ এখানে টোটাল 65-র উপরে ডিপেন্ড করে সে 3.5 পাইলো। কিন্তু এখানে যে MCQ-তে আলাদা পাস করতে হবে, এই বিষয়টা কিন্তু আমরা এই সূত্রের ভিতরে অ্যাড করি নাই। এখন আমাদেরকে এই সূত্রটা বোঝার পরে আমাদেরকে একটু OR এর সূত্রটা অ্যাড করতে হবে। তো সমান সমান ইফসের পরে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে OR, এরপর একটা ব্র্যাকেট। OR এর সূত্র মানে কি, OR মানে হলো অথবা। তো কি অথবা, এই ঘরটার এই সেল নাম্বারটা দিতে হবে, এটার উপরে ক্লিক করলাম। C4 অর্থাৎ MCQ-র এই ঘরে লেস দ্যান যদি 14 হয়, অথবা CQ-র এই ঘরে অর্থাৎ D4 লেস দ্যান যদি 20 হয়, তবে ব্র্যাকেট ক্লোজ করে কি হবে, কমা দিয়ে আমাদের লিখতে হবে, তাহলে 0 পাবে। এই দুইটা যদি কন্ডিশন হয়, এই যে OR, C4 যদি 14-র কম হয় অথবা D4 যদি 20-এর কম হয় তাহলে 0 পাবে, এটা দিয়ে আরেকটা কমা। আমাদের OR এর সূত্রটা শেষ। OR এর সূত্র এতটুকুই। এরপর আমাদের ইফের যে সূত্রটা, এটা শুরু হয়েছে। ইফের ভিতরে আমরা একটা OR লিখছিলাম, এই কারণে আমরা OR এর সূত্রটা লিখলাম। এরপরে ইফের সূত্রটা, প্রথমে যে সূত্রটা লিখছিলাম এইটাই। আমাদের কাজ শেষ। এবার আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে দেখেন এখানে 10 থাকার কারণে এটা কিন্তু 0 হয়ে গেছে। এটাকে যদি আমি 14 করে দেই তো এটা 3.5 হবে। যদি এবার আমি এখান থেকে ডাবল ক্লিক করলে দেখেন এটা 12 থাকার কারণে 0 আছে। আমরা যদি এটাকে 14 করে দেই, 14 করে দেওয়ার পর এটা এখানে 18 আছে, এটাকে যদি আমরা 20 করে দেই তাহলে সে 1 পয়েন্ট পাবে। এটা 5 আছে, আমরা যদি এটাকে 20 করি, এবং এখানে 15 আছে, এটাকেও যদি আমরা 20 করি, 20 20 40 সমান সমান 2 পয়েন্ট। আশা করি বুঝতে পারছেন। আমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের এই সূত্রটাকে জাস্ট কপি করতে হবে। Ctrl+C দিয়ে কপি করলাম এবং এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এখানে টোটালটা বাইর করতে হবে, দুই সাবজেক্টের টোটাল। অটো সামের উপরে ক্লিক করলাম, ও 3টা সেল সিলেক্ট করছে। আমাদেরকে এই দুইটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সিলেক্ট করে দিতে হবে। মাউসের বাম বাটনে চাপ দিয়ে এবার ইন্টার প্রেস করলাম। 165 পাওয়ার কারণে সে 5 পয়েন্ট পাইছে। এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু 200 মার্ক, এখানে ছিল 100 মার্ক। তো আমরা যেখানে লিখছিলাম যে এখানে 14 পাইতে হবে,
হবে, এখানে লিখতে হবে যে ফার্স্ট পেপারে তাকে 33 পাইতে হবে এবং সেকেন্ড পার্টেও তাকে 33 পাইতে হবে। সুতরাং এই যে G4 কোনটা হলো এইটা লেস দ্যান 33, যদি 33 এর কম হয় এবং এইটাও যদি 33 এর কম হয় তবে সে 0 পাবে। আর সবগুলো একই থাকবে, একই সিস্টেম। এবার এন্টার। তো এবার দেখেন এইখানে যদি আমি 20 দেই, এইখানে 85 এবং 20 মিলে 105 হওয়ার পরেও সে কিন্তু 0 পাইলো। আর একটা বিষয় আমাদেরকে চেঞ্জ করতে হবে, আরেকটা বিষয় চেঞ্জ করতে হবে। এখানে ছিল 80, যেহেতু এখানে 200 মার্ক, এখানে 100 মার্কের পরীক্ষা, এই কারণে 80 ছিল। 200 মার্কের জন্য এটা ডাবল লিখতে হবে। এখানে লিখতে হবে 160 5, এখানে লিখতে হবে 70 গুণ 2 140, এরপর এখানে লিখতে হবে 60 সেটা 120, এরপর এখানে লিখতে হবে 100, এখানে লিখতে হবে 80, এখানে লিখতে হবে 66, এখানে লিখতে হবে 66 এর কম যদি পায়, দুই সাবজেক্ট মিলে 66 এর কম পাইলেও ফেল। এবার এন্টার প্রেস করতেছি। তো এবার দেখেন আমার এই দুইটা সাবজেক্টে, এই সাবজেক্টে 85 টোটাল মিলে, যেহেতু এটা 20 পাইছে, এখানে যদি 33 সে পাইতো, 33 পাইলে দেখেন দুইটা মিলে 118, সে পাস। এটা যদি সে 33 পায়, 2 33 মিলে এখানে কিন্তু সে 66 পাইলো। এবার আমি ডাবল ক্লিক করি, এখানে যোগফলগুলো সব নামছে, এখানে দেখেন 31 এবং 30, যার কারণে ফেল। আমরা যদি এটাকে 33 করে দেই এবং এটাকে যদি 95 করে দেই, দুই সাবজেক্ট মিলে সে 3.5 পাইলো। তো এখানে 33, এখানে 35, এখানে 33, 68, যার কারণে 1 পাইছে। আশা করি বুঝতে পারছেন। তো এরকম আপনার এই সূত্রটাকে যদি আপনি একটু ভালোভাবে বুঝেন, এখানে ইফের সূত্র আমরা লিখছি, যার কারণে বারবার ইফ লিখতে হয় না। তো আমরা একবারই লিখছি ইফ, আর শেষে একটা ব্র্যাকেট দিছি। যদি আপনারা ইফের সূত্র বসান তাহলে বারবার ইফ লিখতে হবে। এই ঝামেলায় না গিয়ে প্রথমে ইফের সূত্রটা লিখবেন। এরপরে আপনার এমসিকিউ সাবজেক্ট যদি আলাদা আলাদা পাস করতে হয়, তাহলে কত মার্কের সাবজেক্ট, এটা এর উপর ডিপেন্ড করে কত হইলে ফেল করবে। এই বিষয়গুলো যদি একটু লক্ষ্য করেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আপনারা একটি পূর্ণাঙ্গ রেজাল্ট শিট আপনারা তৈরি করতে পারবেন। ইতিমধ্যে আমার পূর্বের ভিডিওটিতে পূর্ণাঙ্গ একটা রেজাল্ট শিটের একটা ভিডিও দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে যে এই রেজাল্ট শিটটা যদি, এই ভিডিওটা যদি কেউ একবারে দেখে তবে পুরোপুরি বুঝতে পারবে না, যার কারণে আমি আলাদাভাবে রেজাল্ট শিটের উপরে কঠিন সূত্রের উপরে আমি আলাদা ভিডিও করার চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি সমস্যা হবে না, সূত্র আর মুখস্থ করতে হবে না। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিভাবে সহজে একটি পূর্ণাঙ্গ রেজাল্ট শিট তৈরি করা যায়, আজকে আমরা এই বিষয়টা দেখব। এবং রেজাল্ট শিটের ভিতরে যে বিষয়গুলি থাকবে, আকর্ষণীয় বিষয়গুলি আপনাদেরকে আগে একটু দেখাই। যে এখানে এমসিকিউতে ফুল মার্ক হলো 40 এর ভিতরে যদি সে 14 না পায়, এবং সিকিউ অর্থাৎ ডিকিউতে 60 মার্ক, এর ভিতরে যদি সে 60 এর ভিতরে 55 পায়, এবং এখানে যদি 14 কম অর্থাৎ 12 পায় অথবা 13 পায়, তবে টোটাল মার্ক 67 হওয়ার পরেও তার জিপি কিন্তু 0। আর এখানে যদি সে 14 পাইতো, তবে তার জিপি কিন্তু 3.5 হইতো। আবার কোনো একটা সাবজেক্টে যদি সে ফেল করে, তবে টোটাল মার্ক যাই হোক না কেন, এখানে উইদাউট 4 সাবজেক্ট তার জিপিএ থাকবে 00, এবং উইথ 4 সাবজেক্ট জিপিও 00 থাকবে, এবং তার গ্রেড কিন্তু ফেল আসবে। এই বিষয়গুলি একই সাথে একটা রেজাল্ট শিটের ভিতরে কিভাবে তৈরি করতে হয়, আমরা এই বিষয়টা দেখব। এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো, মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজকের ভিডিওটা একটু লম্বা হইতে পারে এবং খুব আস্তে আস্তে স্লোলি কথা বলতে হবে, কারণ বিষয়টা একটু জটিল, যার কারণে আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে। আপনারা এই রেজাল্ট শিটের যে কপিটা আছে, অরিজিনাল যে এক্সেল ফাইলটা আছে, এটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আপনারা ওখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন। গুগল ড্রাইভের আমি লিংক দিয়ে রাখবো। এই প্র্যাকটিস শিটটা থেকে আপনারা সহজেই এই কাজটা করতে পারবেন এবং আইডিয়া পাবেন। যদি কয়েকবার প্র্যাকটিস করেন, কঠিন হওয়ার পরেও আপনাদের কাছে সহজ মনে হবে আজকের ভিডিওর পরে ইনশাআল্লাহ। তো আমরা এখানে বাংলা প্রথম পত্রের মার্কটা বের করা আছে, আমরা দ্বিতীয় পত্রটা বের করে দেখব কিভাবে বের করতে হয়। এবং একটা বিষয় যদি আমরা বাইর করতে পারি, বাংলা প্রথম, দ্বিতীয়, এরপরে গণিত, ইংরেজি সব বিষয়গুলিতে কপি পেস্ট করতে পারবো। এবার আমরা একটু জুম করি। বাংলা দ্বিতীয় পত্রে তার মার্ক 40 এর ভিতরে সে পাইলো 35 এবং 60 এর ভিতরে সে পাইলো 55। টোটাল তার মার্ক কত হবে? এই জন্য আমরা সূত্র ব্যবহার করব, সমান সমান সাম ব্র্যাকেট, এইটা ক্লোন অথবা আপনি প্লাস চিহ্ন ব্যবহার করতে পারেন, H5 G5 ক্লোন H5 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন দুইটা মিলে 90 হইলো। আমরা এখানে যদি 30 করতাম তাহলে এখানে চেঞ্জ হবে অটোমেটিক্যালি 85। এবার আমাদের জিপি বের করতে হবে। জিপি বের করার ভিতরে শর্ত থাকতে হবে যে যদি সে এমসিকিউতে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 40 এর 3 ভাগের 1 ভাগ, 3 × 39, তাহলে 14 পাইতে হবে মিনিমাম। আর 60 এর ভিতরে মিনিমাম 20 পাইতে হবে। যদি এর কম পায়, টোটাল যত নাম্বারই হোক না কেন, জিপি এর ঘরে 00 থাকবে। তো আমরা এই জন্য সূত্রটা ব্যবহার করব। আমরা এইরকম সূত্র ব্যবহার করব, দেখেন, সমান সমান ইফস ব্র্যাকেট অর। কেন অর এবং ইফস ব্যবহার করব এই বিষয়টা বুঝাইতেছি। তো আমরা এখানে লিখতেছি সমান সমান ইফস ব্র্যাকেট অর ব্র্যাকেট
এই সাবজেক্ট অর্থাৎ G5 লেস দেন 14 অথবা অর ব্যবহার করলাম কেন, ইফস মানে বারবার আমরা ইফ লিখবো না, একবারই শুধুমাত্র ইফটা ব্যবহার করব। ইফ মানে হলো যদি, আর অর মানে হলো অথবা। ইফ এর সূত্র শুরু হয়েছে অর থেকে, যদি G5 এর ঘরে 14 কম অথবা H5 এর ঘরে H5 লেস দেন 20, H5 এর ঘরে 20 এর কম পায়, ব্র্যাকেট 0, 0 আর একটা কমা। তাহলে সূত্র আমাদের এখানে অরের সূত্র শেষ হইলো যে G5 এর ঘরে যদি 14 কম অথবা H5 এর ঘরে যদি 20 এর কম পায়, টোটাল মার্ক টোটাল জিপিএ মিলে যতই হোক না কেন সে 0 পাবে। এবার আমাদেরকে বাকিগুলো ব্যবহার করতে হবে। এবার হলো টোটালের উপরে, অর্থাৎ টোটাল মার্কে যদি সে 80 পায় তবে 5 পয়েন্ট হবে, এটা লিখতে হবে। টোটালের ঘরের সেল নাম্বার হলো আমাদের এখানে টোটালের ঘরের সেল নাম্বার I5 গ্রেটার দেন সমান সমান, কেন গ্রেটার দেন সমান সমান একটু পরে বুঝাইতেছি, 80,5 আর একটা কমা। অর্থাৎ এই I5 এর ঘরে যদি সে 80 পায় সমান 80 এবং 80 থেকে বেশি পায়, I5 যদি 80 থেকে বড় হয় অর্থাৎ 100 পর্যন্ত যাই পাক না কেন সে 5 পয়েন্ট পাবে। এই বিষয়টা আমরা বারবার লিখবো, কারণ হলো এখানে গ্রেড পয়েন্ট আছে 7টা, আমরা 7টা গ্রেড পয়েন্ট দিব। এখানে কপি করলাম এবং পেস্ট করলাম। I5 এর ঘরে যদি 70 পায় অথবা তার থেকে বেশি পায় তাহলে 4 পয়েন্ট হবে, এবং I5 এর ঘরে যদি 60 পায় অথবা তার থেকে বেশি পায় তবে 3.5 হবে। আবার আমরা লিখলাম I5 এর ঘরে যদি 50 পায় অথবা তার থেকে বেশি পায় তাহলে 3 পয়েন্ট হবে। এবার আবার লিখলাম I5 এর ঘরে যদি 40 হয় বা তার থেকে বেশি হয় 49 পর্যন্ত তাহলে 2 পয়েন্ট হবে। এই গ্রেড পয়েন্টটা আমাদের এসএসসি এবং এসএসসি নিয়ম অনুযায়ী 7 ধরনের গ্রেড পয়েন্ট হয়। I5 এর ঘরে যদি 33 পায় অথবা তার থেকে বেশি পায় অর্থাৎ 39 পর্যন্ত তাহলে সে পাবে 1 পয়েন্ট, এবং I5 অর্থাৎ টোটালের ঘরে যদি সে 33 এর কম পায়, এখানে দেখেন এতক্ষণ বলছি কিন্তু সমান পায় অথবা তার থেকে বেশি পায়, এখন বলতেছি কম পায়, তাহলে লেস দেন দিতে হবে। লেস দেন 33, সমান দিলাম না কারণ 33 এর সমান তো আগেই দেওয়া আছে। 33 এর সমান পাইলে অথবা 33 এর থেকে বেশি পাইলে 1 পয়েন্ট হবে, এখানে 33 এর কম পাইলে 0 পয়েন্ট হবে। সূত্রের শেষে আর কোনো কমা হয় না, সূত্রের শেষে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। একটা ব্র্যাকেটই দিলাম আমরা এখানে, যদি ইফ লিখতাম বারবার এখানে ইফ লিখতে হইতো, যেহেতু ইফস লিখেছি এ কারণে আমাদের একটা ব্র্যাকেট দিলেই হবে। এবার আমরা এন্টার প্রেস করব। এবার আমরা দেখি যে এমসিকিউর ঘরে সে যদি 10 পাইতো, এখানে 55 পাওয়ার পরেও তার 0। আবার এখানে 40 এর ভিতরে সে 38 পাইছে কিন্তু এখানে সে 19 পাইলো অথবা 18 পাইলো, তার টোটাল মার্ক কিন্তু 0। এখানে যদি সে শুধুমাত্র 20 পায় এবং এখানে যদি সে শুধুমাত্র 14 পায় তবে টোটালি সে 1 পয়েন্ট পাবে। তো এবার আমাদের কিন্তু আর কোনো এইগুলি আমরা ডিলিট করে দিতেছি। এখানে যে জিপিটা আছে ডিলিট করে দিলাম। আমাদের কিন্তু আর জিপি এই সূত্রটা লিখতে হবে না। এই সূত্রটা যদি একবার ভালোভাবে বুঝতে পারেন তবে একবার করার পরে এখান থেকে ক্লিক করলাম এবং কপিতে ক্লিক করলাম। আমরা এখানে গণিতের জিপিটা শুধু এখানে পেস্ট করে দিলাম এবং এইখানে টোটালটা বের করতে হবে, এজন্য আমরা সাম ফাংশনটা ব্যবহার করব। সমান সমান সাম ব্র্যাকেট, এখানে এমসিকিউ ঘর হলো K5 এবং L5, K5 ক্লোন M5 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন আমরা এখানে 40 এর জায়গায় লিখলাম 20, এখানে 60 এর ভিতরে লিখলাম 30, 50 টোটাল মার্ক। আমরা আবার একটু, আমার মনে হয় সেল নাম্বার ভুল হয়েছে, L5 এবং K5 টোটালটা যোগ করতে হবে। আমরা একটু আবার যোগ করি, এখানে অটো সামে ক্লিক করলাম ও এখানে সেল নাম্বার লিখছে, আমরা এখানে K5 করব। এমসিকিউর ঘরটা হলো K5, হ্যাঁ K5, এবং সিকিউর ঘর হইলো L5। এন্টার প্রেস করি। এখানে দেখেন 30 আর 20 50 হলে 3 পয়েন্ট। যদি সে এখানে 14 কম পাইতো 13, তবে এখানে টোটাল 43 হওয়ার পরেও 0 হইল। বাস এবার কাজ শেষ। কিন্তু ইংরেজির ক্ষেত্রে একটু পার্থক্য আছে। ইংরেজিতে ফার্স্ট পেপারে এখানে কোনো এমসিকিউ নাই, ফার্স্ট পেপারে তার 33 পাইতে হবে মিনিমাম, এবং সেকেন্ড পার্টেও তাকে 33 পাইতে হবে। যদি সে 33 এর কম 30 পাইতো এখানে, তবে টোটাল মার্ক 125 হওয়ার পরেও এখানে 0। আর একটা বিষয় পার্থক্য হইলো এখানের জিপি এর ভিতরে, আমরা আগের জিপি তে লিখেছিলাম 80 বা তার থেকে বেশি হইলে, এখানে লিখতে হবে 160 বা তার থেকে বেশি হলে 5 পয়েন্ট পাবে, এবং ডাবল লিখতে হবে, অর্থাৎ 70 হলে 70 এর জায়গায় 140, 60 এর জায়গায় 120, এবং শেষে 33, 66 কম পাইলে সে 0 পয়েন্ট পাবে। আশা করি এটা আর করার প্রয়োজন হবে না, আপনারা বুঝতে পারবেন। এবং কৃষির ব্যাপারটা একটু আলাদা। কৃষিতে তার এমসিকিউতে এবং সিকিউতে যদি সে দুইটা মিলে টোটাল নাম্বার দেখি, আমরা এখানে সাম করি, সাম ব্র্যাকেট, এই দুইটাকে মার্ক করে দিতেছি, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে সে 20 পাইলো এবং এখানে সে 30 পাইলো, টোটাল 50। এবং এইখানের অ্যাবভ টু মানে কৃষিতে অর্থাৎ 4th সাবজেক্টে অতিরিক্ত বিষয় যেটাই হোক না কেন, এখানে যদি সে 2 পয়েন্টের বেশি যা পাবে এটাই এখানে শো করবে, এর বেশি শো করবে না। অর্থাৎ আমরা একটু সূত্রটা লিখি, সমান সমান এফস ব্র্যাকেট অর ব্র্যাকেট
এটা লেস দ্যান 14, এটা লেস দ্যান না। আমরা এখানে দুই সাবজেক্ট মিলে কোনো সাবজেক্টে ফেল করলেও এখানে এমসিকিউ এবং সিকিউতে সে যদি ফেলও করে তারপরে তার টোটাল মার্ক যোগ হবে। এটা হলো 4 সাবজেক্টের নিয়ম। 4 সাবজেক্টের বেলায় কোনো ফেল হবে না। তো এখানে আমরা একটা বিষয় যে সমান সমান ইফ যদি সে টোটালের ঘরে গ্রেটার দেন সমান সমান 80 বা তার থেকে বেশি পায়, তবে 5 পয়েন্ট পাই, তো এখানে 2 পয়েন্ট বাদ দিয়ে লিখতে হবে, তো 3 পয়েন্ট পাবে। আবার যদি আমরা ইফ লিখি ব্র্যাকেট, আমরা একবারেও লিখতে পারি এটি সূত্রটা। আমরা যদি এখানে ইফসটা ব্যবহার করি, গ্রেটার দেন সমান সমান 3 পয়েন্ট পাবে। আমরা যদি আবার লিখি U5 গ্রেটার দেন সমান সমান যদি 70 বা তার থেকে বেশি পায় তবে পাইতো 4 পয়েন্ট, এখানে পাবে 2 পয়েন্ট। আবার U5 গ্রেটার দেন সমান সমান 60, 3.5 পাইতো, এখানে লিখতে হবে 2 পয়েন্ট বাদ দিয়ে 1.5, আবার U5 গ্রেটার দেন সমান সমান 3.5 এর পর 60 এর পর 50 হলে 3 পয়েন্ট হইতো, এখানে থাকবে 1 পয়েন্ট। আবার U5 গ্রেটার দেন সমান সমান যদি 40 হইতো বা তার থেকে বেশি হয় তাহলে পাবে 2 পয়েন্ট পাইতো, এখানে 0 পয়েন্ট পাবে। আবার লিখতে হবে U5, এরপরে এখানে দেখায় U5 লেস দ্যান 40, লেস দ্যান যদি 40 হয়, 40 এর কম যাই পাক 0 পয়েন্ট দেখাবে। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করি এবং এন্টার প্রেস করি। এখানে দেখেন সে কিন্তু এমসিকিউ এবং সিকিউতে যাই পাক টোটাল মার্ক যোগ হবে। টোটাল মার্ক যদি 40 এর কম হয়, 40 পায় অথবা কম পায়, 0ই হবে। 33 পাইলেও 0 হবে, এখানে কোনো মার্ক শো করবে না। এবং এই সাবজেক্টে যদি সে ফেলও করে তাও টোটাল মার্ক জিপিএতে অর্থাৎ তার কোনো সমস্যা হবে না। এই বিষয়টা আমরা সামনে ক্লিয়ার করতেছি। এখানে টোটাল মার্কটা আমরা যোগ করব। টোটাল মার্কটা হলো সমান সমান সাম ব্র্যাকেট, আমরা এখান থেকে টোটাল মার্কটা যোগ করব। টোটাল মার্ক হলো আমাদের সেলগুলি দেখি। প্রথম সেল হইল E5 এর পর I5, এরপরে প্রথম E5 আমরা ক্লিক করলাম এবং কমা দিলাম, এখানে I5 টোটাল মার্ক। এরপর এখানে হলো আমাদের M5, এখানে টোটাল হলো ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটাল Q5, এবং এখানে কৃষি শিক্ষায় সে টোটাল মার্ক পাইলো, এটা কমা নাই, ব্র্যাকেট ক্লোজ এন্টার। টোটাল 304 পাইলো সে 500-র ভিতরে। এবার আমরা উইদাউট 4 সাবজেক্টটা কিভাবে বাইর করতে হয় এই বিষয়টা দেখব। এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে এই সবগুলো সাবজেক্টে সে জিপি অর্থাৎ গ্রেড পয়েন্টের গড় উইদাউট 4 সাবজেক্ট চতুর্থ বিষয় ব্যতীত তার গ্রেড পয়েন্ট কত, গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা কত। তো এজন্য আমরা একটা সূত্র ব্যবহার করব, সমান সমান ইফ অর্থাৎ যদি ব্র্যাকেট দিয়ে মিনিমাম MIN ব্র্যাকেট এই বিষয়গুলি অর্থাৎ আমাদের যে জিপির বিষয়গুলি আছে, যে উইদাউট 4 সাবজেক্ট ব্যতীত যে জিপিগুলি আছে, আমরা একটু দেখি কোন কোন জিপি আছে। এই জিপির ঘরে কমা, এই জিপির ঘরে বাংলা প্রথম পত্র কমা, এরপরে গণিত কমা, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জিপি। এই জিপিগুলোতে কৃষি শিক্ষা বাদে এই জিপিগুলিতে যদি সে সমান সমান 0 পায়, সমান সমান 0, তবে এর কোনো একটাই যদি 0 পায় তবে 0ই পাবে, তার জিপি টোটাল জিপি এটা 0 থাকবে। আর যদি সে 0 না পায় তাহলে অ্যাভারেজ করবে, 0 না পাইলে অ্যাভারেজ করবে। তাহলে অ্যাভারেজ লিখতে হবে AVERAGE, অ্যাভারেজ। কোনগুলো অ্যাভারেজ করবে? একই সেলগুলো অ্যাভারেজ করবে। এই সেলগুলোকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, আরেকটা ব্র্যাকেট ক্লোজ, আরেকটা ব্র্যাকেট, 3টা ব্র্যাকেট দিতে হবে। এখানে ব্র্যাকেট হবে 2টা, সরি, ইফের একটা ব্র্যাকেট এবং অ্যাভারেজের একটা ব্র্যাকেট। এবার এন্টার দিলাম। এবার দেখেন তার 0 আসছে, কারণ হইলো এখানে কিন্তু একটা 0 আছে। আমরা এখানে যদি 33 করে দেই, তার আরো একটা মনে হয় 0 আছে, এখানে 14 করে দেই। এবার দেখেন 2.17 সে পাইল। এটা হলো 4 সাবজেক্ট ছাড়া, এবং 4 সাবজেক্ট সহ সে তাহলে কত পাবে। আমরা আবার একটা সূত্র লিখতেছি, 4 সাবজেক্ট সহ উইথ 4 সাবজেক্ট সমান সমান ইফ ব্র্যাকেট অর ব্র্যাকেট আমাদের যে সেলগুলি আছে এই জিপির সেলে, এই জিপির ঘরে যদি সে সমান সমান 0 পায়, অথবা পরের যে জিপি আছে এই জিপি সমান সমান 0 হয়, এরপরে যে জিপি আছে গণিতে যদি সে 0 পায়, কমা, এরপরে আছে ইংরেজিতে যদি সে 0 পায়, তাহলে এই সবগুলিতে যদি সে 0 পায় টোটাল সে 0ই পাবে। কোনো একটাই যদি, এইটা অথবা এইটা
অথবা এটাই 4টা সাবজেক্টের কোনো একটা সাবজেক্টে যদি সে 0 পায় তবে সে 0ই পাবে, কমা 0, এরপরে শেষ। এরপরে আমাদের আবার ইফ লিখতে হবে, ইফ যদি যোগ সাম ব্র্যাকেট, কোনগুলিকে যোগ করব আমরা, যেহেতু আমরা উইথ 4 সাবজেক্ট করতেছি, আমরা যোগ করব আমাদের প্রত্যেকটা বিষয়ের জিপি গুলোকে। আমাদের সূত্র লিখতে হবে এই জিপি কমা এইটা যোগ এইটা, এরপরে যোগ এইটা, এবং কৃষি শিক্ষার জিপিটাকেও এখানে যোগ করতে হবে। যোগ করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেব। যোগ করার পর ভাগ করতে হবে, যে কৃষি শিক্ষার বাদে আমাদের সাবজেক্ট হলো 4টা, সুতরাং ভাগ 4। দেওয়ার পরেও গ্রেটার দেন সমান সমান যদি 5 হয় বা তার থেকে বেশি হয়, তারপরেও বেশি হইলেও 5 থাকবে। আর এরপরে আমাদের আবার যোগ দিতে হবে সাম ব্র্যাকেট, একই সেল নাম্বারগুলো লিখতে হবে, এই সেল নাম্বারগুলি, ব্র্যাকেট ক্লোজ, ভাগ 4। এবার আমাদের ব্র্যাকেট পুরোপুরি ক্লোজ করতে হবে, এন্টার। দেখেন এখানে 0 0 দেখাইতেছে, কারণ হলো আমাদের কোনো একটা সাবজেক্টে হয়তো 0 আছে, এখানে একটা 0 আছে। আমরা এখানে জিপিটা বের করব, জিপিটা এখান থেকে কপি করব, শুধুমাত্র এখানে ক্লিক করে Ctrl+C প্রেস করলাম, এখানে ক্লিক করে Ctrl+V প্রেস করলাম। দেখেন সূত্র কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখানে সেল নাম্বার ছিল, সেল নাম্বার হবে এই সিকিউর ঘরের C5 এবং D5, C5 হলো এইটা, D5 হলো এইটা। তো এবার আমরা আমাদের টোটাল মার্কটা দেখি। টোটাল মার্ক হলো উইদাউট 4 সাবজেক্ট 2.50, উইথ 4 সাবজেক্ট 2.50, কারণ এখানে কিন্তু 0 দেখাইতেছে, অ্যাবভ 2, কারণ এখানে মার্ক কম। আমরা যদি এখানে 40-এর ভিতরে সে 39 পাইতো, 60-এর ভিতরে সে যদি 55 পায়, যেহেতু 4 সাবজেক্টে বেশি মার্ক পায়, তাহলে অ্যাবভ 2। এখানে টোটাল মার্কের সেল নাম্বারটা কি ঠিক আছে? U5, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই 2 সাবজেক্ট মিলে যোগ করাটা কি ঠিক আছে? না, যোগটা ঠিক নেই। আমরা এখান থেকে যদি একটু যোগটা করে দেই, সমান সমান সাম ব্র্যাকেট এই দুইটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। T5 ঠিক আছে। তাহলে 3 পয়েন্ট আসলো। টোটাল আমাদের দেখেন উইথ 4 সাবজেক্ট 3.25 এবং উইদাউট 4 সাবজেক্ট 2.50। এবার আমাদের গ্রেড বাইর করতে হবে। গ্রেড বাইর করার জন্য আমাদেরকে সূত্র লিখতে হবে সমান সমান ইফ ব্র্যাকেট এই উইথ 4 সাবজেক্টে যদি গ্রেটার দেন সমান সমান 5 পায়, তাহলে কি হবে? সে A+ পাবে। A+ যেহেতু একটা লেটার, তো লেটার সূত্রের ভিতরে লিখতে হলে এখানে ইনভার্টেড কমা দিতে হবে, A+, আবার একটা ইনভার্টেড কমা, এরপর একটা কমা। তো আমরা যদি এখানে ইফ না লিখি, ইফসের সূত্র লিখি, তাহলে আমাদের বারবার এই ইফটা ব্যবহার করতে হবে না। এবার আমরা এখানে আবার লিখব যে Y5 গ্রেটার দেন সমান সমান যদি 4 হয় অথবা তার থেকে বেশি হয়, তাহলে সে পাবে ইনভার্টেড কমা A গ্রেড, আবার ইনভার্টেড কমা, এরপর একটা কমা। এরপর আবার আমরা লিখব Y5 গ্রেটার দেন সমান সমান যদি 3.5 হয়, 3.5 অথবা তার থেকে বেশি হয়, তবে সে পাবে A-, আবার একটা ইনভার্টেড কমা, এরপর একটা কমা। এবার যদি আমরা আবার Y5 গ্রেটার দেন সমান সমান যদি 3 পয়েন্ট পায় অথবা তার থেকে বেশি পায়, তাহলে সে পাবে B গ্রেড, আবার একটা ইনভার্টেড কমা, এরপর কমা। Y5 গ্রেটার দেন সমান সমান যদি 2 পয়েন্ট পায় বা তার থেকে বেশি পায়, তাহলে সে পাবে C গ্রেড, আবার একটা ইনভার্টেড কমা, এরপর কমা। Y5 গ্রেটার দেন সমান সমান যদি সে 1 পয়েন্ট পায় বা তার থেকে বেশি পায়, তবে সে পাবে D গ্রেড, আবার একটা ইনভার্টেড কমা, এরপর কমা। Y5 সমান সমান যদি 0 হয়, তবে সে পাবে F গ্রেড, অথবা এখানে ফেল লিখতে পারি, ফেল, ইনভার্টেড কমা, ক্লোজ। এবার আর কমা নাই, কারণ সূত্র শেষ। একটা ব্র্যাকেট দেব এবং এন্টার প্রেস করব। এখানে দেখেন গ্রেড কিন্তু B আসছে। এবার প্রাপ্ত স্থানটা কিভাবে বের করবো, এটা আমরা শেষে দেখতেছি। আমরা কয়েকজনের মার্ক যদি ইনপুট করি, এখানে সে পাইলো 40-এর ভিতরে 25 এবং 60-এর ভিতরে 35, মিজানুর রহমান। তাহলে টোটাল মার্কটা তার কত আসলো? আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, 60, এবং এখানে সে জিপিএ কত পাইলো? 3.5। এখানে সে পাইলো 20 এবং এখানে পাইলো সে 35।
টোটাল মার্ক তাহলে তার কত আসলো 55। তাহলে জিপি কত পাইলো, এখানে ডাবল ক্লিক করতেছি 3 পয়েন্ট। আবার গণিতে সে পাইলো এখানে 25 এবং এখানে পাইলো সে 55। টোটাল মার্কটা আমরা বের করি 80 এবং জিপি কত পাইলো 5। এবং ফার্স্ট পেপার ইংরেজি ফার্স্ট পেপারে সে পাইলো 80, সেকেন্ড পার্টে সে পাইলো 80, টোটাল সে পাইলো 160 পাইলে তার মার্ক হবে A+। এবং কৃষি শিক্ষায় সে বেশি মার্ক পাইলো 39 এবং 60-এর ভিতরে 59, টোটাল মার্ক তার দাঁড়াইলো 98তে তার এখানে জিপি 3 পয়েন্ট 2 পয়েন্ট বাদ দিয়ে শো করতেছে। টোটাল মার্ক তার কত আসলো 453 500-এর ভিতরে। উইদাউট 4 সাবজেক্ট সে পাইলো 4.13 এবং উইথ 4 সাবজেক্ট সে পাইলো 4.88 এবং তার গ্রেড হইল A গ্রেড। এবং এখানে তার প্রাপ্ত স্থান 1, কারণ সে উপরের জনের তুলনায় এখানে টোটাল মার্কে সে 453 বেশি পেয়েছে এবং তার স্থান হইল প্রথম স্থান। প্রথম স্থান কিভাবে হইল এই বিষয়টা আমরা একটু দেখব। আমরা যদি টোটাল গুলি বের করি সব এরকম, আরো কয়েকজনের মার্ক যদি আমরা ইনপুট করি তাহলে আমরা এখানে র্যাঙ্কটা কিভাবে তৈরি করব এই বিষয়টা আমরা একটু দেখব। তো র্যাঙ্কের সূত্র হইল, আমরা টোটালটা ডিলিট করে দিতেছি, র্যাঙ্কের সূত্র কিভাবে বের করবেন এই বিষয়টা দেখি। আজকে রেজাল্ট শিটের আলোচনা শেষ করব। সমান সমান র্যাঙ্ক RANK র্যাঙ্ক ব্র্যাকেট র্যাঙ্ক করব আমরা টোটাল মার্কের উপরে। তো এখানে প্রথম সেলটা দেখাতে হবে কমা, এরপরে কোন থেকে কোন পর্যন্ত আমরা র্যাঙ্কিং করব। আমরা এখানে মাউসের বাম বাটন চেপে ধরে একদম নিচ পর্যন্ত যাব, এই থেকে এই পর্যন্ত আমরা র্যাঙ্ক করব এবং এটাকে কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করে লক করে দিতে হবে। এখানে লক ডলার বাটন আসছে, ডলার আইকন আসছে, এবার একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর বলতেছে যে আপনি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং করবেন, আমরা এখান থেকে অ্যাসেন্ডিং করব। অ্যাসেন্ডিং করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। বাস আমাদের কাজ শেষ। প্রথম জনে তার র্যাঙ্কিং হলো 2 এবং দ্বিতীয় জনের তার র্যাঙ্কিং হলো 1। প্রথম জনে 2 পাইছে এবং দ্বিতীয় জনে 1 পাইছে, অর্থাৎ তার রোল নাম্বার দ্বিতীয় জনের রোল নাম্বার 1 এবং প্রথম জনের রোল নাম্বার হলো 2। এখানে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান কিভাবে লিখলাম এই বিষয়টা আমরা একটু দেখি। এখানে সূত্রটা খুবই সহজ, পূর্বের সূত্রগুলো যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তবে এই সূত্রটা আপনাদের বুঝতে আর কষ্ট হবে না। প্রথম স্থান দেখেন সমান সমান ইফ যদি AA6 মানে এই ঘরটায় AA6, অথবা এই প্রথম ঘরের সূত্র তো লিখছি, এখানে দেখেন AA6 গ্রেটার দ্যান AA6 সমান সমান যদি 1 হয় তবে সে প্রথম স্থান, আর AA6 সমান সমান যদি 2 হয় তাহলে দ্বিতীয় স্থান, যদি 3 হয় তৃতীয় স্থান, আর যদি AA5 এই যদি 3 থেকে বেশি হয়, 3 4 5 6 এরকম যত বেশি হোক সবাই পাস। এই বিষয়টা আমরা বের করছি, এটা আপনি না করলেও চলবে, র্যাঙ্কিংটা করলেও চলবে শুধুমাত্র। তো এবার আমরা পুরো রেজাল্ট শিটটা একটু দেখি। পুরো রেজাল্ট শিটের এই কপিটা একটু দেখি। এখানে শিক্ষার্থীর নাম এবং বাংলা প্রথম দ্বিতীয় পত্র, এখানে যে মূল সাবজেক্ট আছে মূল বিষয়গুলি আপনারা চাইলে অন্য সাবজেক্ট যোগ করতে পারেন। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কিন্তু MCQতে কম মার্ক থাকে এবং আপনারা যদি 50 মার্কের ভিতরে করতে চান তাহলে কি হবে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার বুঝতে পারেন, এই রেজাল্ট শিটের কাজটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তবে আপনারা যে কোনো রেজাল্ট শিট আশা করি তৈরি করতে পারবেন। এবং আমি সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই যে এখানে এই যে হেডিংটা আমার কিন্তু আমি নাম পরিবর্তন, মাউস স্ক্রল করলে নাম পরিবর্তন হইতেছে কিন্তু হেডিংটা কিন্তু পরিবর্তন হইতেছে না। এই বিষয়টা কিভাবে করলাম, এই বিষয়টা হলো আমরা এইখানে মাউসটা রেখে আমরা যদি ভিউ ট্যাবে ক্লিক করি এবং এখান থেকে ফ্রিজ প্যানে ক্লিক করি, এখানে ফ্রিজ করা আছে, আমরা আনফ্রিজ করে দিতেছি। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ফ্রিজ প্যানে যাব এবং ফ্রিজ প্যানে ক্লিক করলে সাথে সাথে উপরের হেডিংটা ফ্রিজ হবে। এবার আমরা মাউস স্ক্রল করলেও কিন্তু আমাদের উপরের হেডিংটা লড়তেছে না। যেখান থেকে আপনি হেডিং করবেন তার ঠিক নিচে সেল পয়েন্টটা রাখতে হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসছে এবং বিষয়গুলি একটু জটিল মনে হতে পারে। যদি প্র্যাকটিস করেন তবে আশা করি সমস্যা হবে না। এবং প্র্যাকটিসের জন্য এই ফাইলটি, এক্সেলের এই ফাইলটি আমি ডেস্কটপে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এর লিঙ্ক, গুগল ড্রাইভ লিঙ্ক, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে যদি কেউ ডাউনলোড করতে সমস্যা হয় কারো, ইমেল অ্যাড্রেস কমেন্ট করবেন, কমেন্ট ইমেল অ্যাড্রেস লিখে দেবেন, আমি আপনাদেরকে ফাইলটা ইমেল করে দিব।
আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আমি আসবো ইনশাআল্লাহ, যদি ভালো লাগে। শুরু করছি রেজাল্ট শিটের উপর সর্বশেষ ভিডিও। আজকের ভিডিওতে আমরা জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট এবং জিপিএ উইথ এডিশনাল সাবজেক্ট অর্থাৎ অতিরিক্ত বিষয় ছাড়া এবং অতিরিক্ত বিষয় সহ জিপিএ বের করার যে নিয়ম এটা আমরা দেখব, এবং সাথে সাথে আমরা দেখব গ্রেড কিভাবে বের করতে হয় এবং প্রাপ্ত স্থান অর্থাৎ র্যাঙ্কিং কিভাবে আপনি বের করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। আমি আপনাদেরকে ভিডিও শুরুতে একটা বিষয় একটু দেখাই। মূল বিষয়গুলির কোনো একটা সাবজেক্ট, এখানে 6টা বিষয় আছে, এখানে 6টা বিষয় আছে মূল বিষয় অর্থাৎ মেইন সাবজেক্ট, যেমন বাংলা প্রথম, দ্বিতীয়, গণিত, ইংলিশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা। এই 6টা সাবজেক্টের কোনো একটা সাবজেক্টে যদি কোনো স্টুডেন্ট ফেল করে, যেমন এখানে 40-এর ভিতরে 14 পাইতে হবে, এখানে যদি সে 12 পায় তাহলে তার টোটাল জিপি বা ইসলাম ও নৈতিক শিক্ষার জিপিটা 0 হবে, এবং ইসলাম ও নৈতিক শিক্ষায় ফেল করার কারণে সে কিন্তু 592 পাওয়ার পরেও, সবার থেকে বেশি পাওয়ার পরেও তার কিন্তু ফেল আসছে। এই বিষয়টা আমরা কিভাবে বের করলাম, এই বিষয়টা কিভাবে করলাম আমরা দেখি। আর এখানে যদি সে পাস করার পরে এইখানে অতিরিক্ত যে বিষয় আছে, অতিরিক্ত সাবজেক্ট কৃষি শিক্ষা, এটা যদি সে ফেলও করে, যেমন এটা যদি 15 পায় এবং এটা যদি 10 পায়, 15, 10, 25, এখানে যদি সে 0 পাইতো তারপরেও সে কিন্তু ফেল করবে না, কারণ অতিরিক্ত বিষয়ে তার ফেল করলে কিন্তু ফেল আসে না। তো এখানে তার মার্ক যোগ হবে না, বাট সে কিন্তু পাস করছে, এটা হবে। তো আমরা জিপিএ উইদাউট 4 সাবজেক্ট আগে দেখবো, তারপরে জিপিএ উইথ 4 সাবজেক্ট অর্থাৎ উইথ এডিশনাল সাবজেক্ট এই বিষয়টা দেখবো। তো এই স্টুডেন্ট যদি এখানে 40-এর ভিতরে 40 পায় এবং 60-এর ভিতরে 55 পায়, তাহলে তার টোটাল মার্ক দাঁড়াইলো 95, 3 পয়েন্ট পাইলো। কারণ 3 পয়েন্ট কেন, এখানে তো 5 পয়েন্ট পাওয়ার কথা ছিল, এখানে শুধু ওই জিপিটা বের হয়েছে অ্যাবভ 2 অর্থাৎ 2 এর উপরে যেটা থাকবে। এডিশনাল সাবজেক্ট থেকে 2 পয়েন্ট বিয়োগ করার পর যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টটা টোটাল পয়েন্টের সাথে যোগ হয়, ও জিপিএ উইথ 4 সাবজেক্টের সাথে যোগ হবে। এই বিষয়টা আমরা দেখবো আজকে, অর্থাৎ অনেকগুলো বিষয় একসাথে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে রেজাল্ট শিটের পূর্ণাঙ্গ প্রস্তুতিটা অর্থাৎ পূর্ণাঙ্গ একটি রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আর ইতিপূর্বে 2টা ভিডিও করা হয়েছে রেজাল্ট শিটের উপর আলাদা আলাদা ভাবে, আপনারা ওই রেজাল্ট শিটের ওই 2টা ভিডিও দেখে আসবেন, তাহলে এই বিষয়টা আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। আর এই যে রেজাল্ট শিটের এক্সেল ফাইলটা আছে, এই এক্সেল ফাইলটা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই তার ইমেল অ্যাড্রেসটা কমেন্টে লিখে দেবেন, আমি তার ইমেল অ্যাড্রেসে রেজাল্ট শিটের মূল এক্সেল ফাইলটা পাঠিয়ে দেবো। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা দেখি উইদাউট 4 সাবজেক্টটা কিভাবে করলাম। আমরা এই সূত্রটাকে এখান থেকে মুছে দেই এবং উইথ 4 সাবজেক্টটাও মুছে দেই এবং র্যাঙ্কিং এই পর্যন্ত সবগুলি মুছে দেই। এবার একদম প্রথম থেকে শুরু করি, যে এখানে আমাদেরকে সূত্র লিখতে হবে উইদাউট এডিশনাল সাবজেক্টে। আমরা ইফ এর সূত্র দিয়ে শুরু করব, সমান সমান ইফ ব্র্যাকেট, এরপরে মিনিমাম MIN। আমরা একটু অন্যভাবে বুঝি যে মিনিমাম ব্র্যাকেট কি মিনিমাম, যে আমাদের এই যে মূল সাবজেক্টের জিপি গুলো আছে এইখানে ক্লিক করলাম, কমা বাংলা দ্বিতীয় পত্রের যে জিপি আছে এই জিপি, কমা গণিত এই জিপি, কমা ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা গ্রুপ সাবজেক্ট এটা, কমা বাংলাদেশ বিশ্ব পরিচয়, কমা ইসলাম ও নৈতিক শিক্ষা, কমা। তো কৃষি শিক্ষা বাদে, কারণ আমরা উইদাউট এডিশনাল সাবজেক্ট করবো, এডিশনাল সাবজেক্ট এখানে থাকবে না। এইগুলি যদি ব্র্যাকেট দেওয়ার পর সমান সমান 0 হয় তবে টোটালি সে 0 পাবে, আর যদি 0 না হয়, এবার আবার একটা কমা, 0 না হয় তাহলে কি করবে, সে গড় করবে। এবার আমরা গড়ের সূত্র লিখবো, এভারেজ AVERAGE এভারেজ ব্র্যাকেট, কি এভারেজ করবে, এই সাবজেক্ট মূল সাবজেক্ট গুলা কি সে এভারেজ করবে। মূল সাবজেক্ট গুলো সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেখেন এবার ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমাদের সূত্রটা আবার যদি খেয়াল করেন, যদি এই সাবজেক্ট গুলো মিনিমাম 0 পায় তাহলে 0 হবে, আর যদি 0 না পায়, কোনো একটা 0 না থাকে, তাহলে কি হবে, তাহলে গড় করবে এই সাবজেক্ট গুলাই। এবার ইন্টার দিলাম, আমরা দেখি একটু, আমরা টেস্ট করে এখানে যদি সে 10 পায় তাহলে এটা 0 হবে, আর এটা 0 হইলে সে এই টোটাল উইদাউট এডিশনাল সাবজেক্ট 0 হয়ে যাবে। তো আমরা এটাকে আবার ঠিক করে দেই। এবার আসি যে এখানে যদি সে 0 পায় তাহলে তো কোনো সমস্যা নাই, এখানে তার মার্ক কমবে বাড়বে না বা জিপিএ বাড়বে না, কিন্তু এইখানে উইথ জিপি উইথ এডিশনাল সাবজেক্ট যা আছে 4 সাবজেক্ট সহ যে জিপিটা, এটা কিভাবে বের করলাম, একই সূত্র আমরা এখান থেকে যদি কপি করি, সমান সমান ইফ মিনিমাম যদি 0 হয় তাহলে 0 হবে, এই পর্যন্ত আমরা কপি করে নিলাম, কপি করে এটাকে ইন্টার দিলাম এবং এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করলাম, 0 হবে। আর যদি 0 না হয় তাহলে কি হবে, এই বিষয়টা আমরা এখন দেখব। 0 না হলে, যদি 0 হয় তাহলে 0 হবে, সূত্র শেষ এখানে। এবার আবার ইফ ব্র্যাকেট দেওয়ার পরে সাম আমরা যোগ করব কোনগুলিকে, এইগুলি যোগ করার পরে এই সাবজেক্টগুলি যদি যোগ করি, যোগ করার পর যদি আমরা এই সাবজেক্টগুলিকে, এখানে আরো একটা সাবজেক্ট যোগ হবে, এটা হলো এডিশনাল সাবজেক্টের সেল নাম্বার হলো, দেখেন এইটা। তো এটার উপরে আমরা AD6 এইগুলি যোগ করার পর যদি আমরা 6 দিয়ে ভাগ করি, কারণ এখানে সাবজেক্ট আছে 7টা এডিশনাল সাবজেক্ট সহ, তো মূল সাবজেক্টের পরিমাণ দিয়ে ভাগ হবে। তো সাবজেক্ট 7টা থাকার পরে মূল সাবজেক্ট বাদ দিলে 6টা থাকে, 6 দিয়ে ভাগ করার পর
গ্রেটার দেন সমান সমান যদি 5 হয়, যদি 5 পয়েন্টের উপরে হয় তারপরেও এখানে 5 পয়েন্ট লিখবে। আর যদি 5 পয়েন্টের উপরে না হয় তাহলে কি করবে এই বিষয়টা আমরা এখন লিখতে হবে। এই বিষয়গুলিকে যোগ করে 6 দিয়ে ভাগ করবে, ব্র্যাকেট ক্লোজ, 3টা ব্র্যাকেট দিতে হবে। এবার এন্টার। দেখেন এখানে 3.83 এবং এখানে 4.33। তো আবার যদি লক্ষ্য করি উইথ এডিশনাল সাবজেক্ট, প্রথমে আমরা আগের সূত্র উইথ 4 সাবজেক্ট যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রটাই এখানে লিখছি, সমান সমান মিনিমাম যদি এই সাবজেক্টগুলো অর্থাৎ মূল সাবজেক্ট এর কোনো একটা যদি 0 পায় তবে 0 হবে। আবার আমরা ইফের সূত্র লিখছি, যদি এই সাবজেক্টগুলিকে যোগ করার অর্থাৎ এডিশনাল সাবজেক্ট সহ সবগুলিকে যোগ করার পর যদি 6 দিয়ে ভাগ করলে 5 এর বেশি হয় তাহলে 5ই হবে। 5 এর বেশি লেখা যাবে না কারণ আমাদের জিপিএ 5 পয়েন্ট পর্যন্ত। আর যদি 5 এর বেশি না হয় তাহলে ওই সাবজেক্টগুলিকে আবার যোগ করে 6 দিয়ে ভাগ করে এখানে লিখবে। বাস আমাদের কাজ শেষ। জিপিএ উইথ 4 সাবজেক্ট এবং উইদাউট 4 সাবজেক্ট এই বিষয়টা আমরা পাইলাম। এবার আমরা দেখি যে এখানে যদি সে 0 পায়, এখানে যদি 0 পায় তাহলে দেখেন 4.00, এখানেও যদি 0 পায় 4.00। ঠিক আছে, এখানের মূল বিষয়টা দেখেন, এখানে যদি 3.83 কিন্তু এখানে যদি সে 40 পায় এবং 60 এর ভিতরে 55 পায় তাহলে তার মার্ক হলো 95। এখানে সে পয়েন্ট পাইল 3, এই 3 পয়েন্ট যোগ হওয়ার কারণে 4.33 হয়েছে। আর এখানে এই 3 পয়েন্ট এখানে নাই বিধায় 3.83 হয়েছে। এবার আমরা গ্রেডটা বাইর করব খুবই সহজ একটা নিয়মে। সমান সমান আমরা ইফের সূত্রের সাথে একটা এস যোগ করব, ইফ ব্র্যাকেট এই উইথ 4 সাবজেক্ট এই ঘরে যদি গ্রেটার দেন সমান সমান 5 হয়, 5 পয়েন্ট পায় তবে কমা দিয়ে আমাদের লিখতে হবে এ প্লাস পাবে। তো আমরা জানি সূত্রের ভিতরে যদি লেটার ব্যবহার করতে হয় লেটারটাকে ইনভার্টেড কমার ভিতরে দিতে হয়, তো ইনভার্টেড কমা দিলাম। ইনভার্টেড কমাটা ক্লোন অথবা সেমিক্লোন, এর পাশেরটা এর ডান পাশেরটা ইনভার্টেড কমা। এবার আমরা এ প্লাস লিখলাম, আবার একটা ইনভার্টেড কমা, এরপর একটা কমা। সূত্র আমাদের শেষ। এবার আমরা এই সূত্রটাকে আরো 6 বার লিখতে হবে কারণ আমাদের গ্রেড পয়েন্ট হলো 60টি। আমরা এই পর্যন্ত কপি করলাম এবং এখানে 1 2 3 4 5 6 বার পেস্ট করলাম। শেষের কমাটা কেটে দিলাম, সূত্রের শেষে কোনো কমা হয় না। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমরা লিখে দেবো যদি 5 এর জায়গায় যদি 4 পয়েন্ট পায় তাহলে কি হবে, 4 পয়েন্ট পাইলে এ গ্রেড হবে। যদি 3.5 পায় 3.5 তবে এ মাইনাস হবে, এ মাইনাস। যদি 3 পয়েন্ট হয় তাহলে বি গ্রেড হবে, 3 পয়েন্ট বি গ্রেড। আর যদি 2 পয়েন্ট হয় তাহলে সি গ্রেড হবে, 2 পয়েন্টে সি গ্রেড। আর যদি 1 পয়েন্ট পায় তবে ডি গ্রেড হবে, ডি গ্রেড। আর যদি 1 পয়েন্টের কম পায় অর্থাৎ 0 পয়েন্ট পায়, সমান সমান যদি 0 হয়, গ্রেটার দেন তার দরকার নাই, সমান সমান যদি 0 হয় তবে এফ গ্রেড অথবা ফেল লিখতে পারি, ফেল, FAIL, ফেল হবে। এবার ইন্টার প্রেস করলাম। তাহলে দেখেন এবার আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, এখান থেকে এটাকে ডাবল ক্লিক করলাম এবং এটাকে ডাবল ক্লিক করলাম। এখানে 3 জন লোক, প্রথমে এ পাইছে একজনে, আরেকজন হলো সি, আরেকজন এ মাইনাস। এবার আমরা প্রাপ্ত স্থান বের করবো এই 3 জনের। তো এই জন্য আমাদেরকে একটা সূত্র লিখতে হবে র্যাঙ্ক। তো র্যাঙ্কের সূত্র লেখার জন্য সমান RANK র্যাঙ্ক ব্র্যাকেট। এবার আমরা টোটাল মার্কের উপরে র্যাঙ্কিং করব। টোটাল মার্কের উপর যদি র্যাঙ্কিং করি তাহলে আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটা কমা দিব। এবার কোন থেকে কোন পর্যন্ত র্যাঙ্কিং হবে, এই 3টা, যেহেতু আরগুলি ফেল আমরা এই 3টার উপরে র্যাঙ্কিং করতেছি। তো এই প্রথম থেকে পরের সেলগুলি দেখিয়ে দিলাম। এবার আমরা F4 উপরে F1 থেকে F12 পর্যন্ত যে 12টি কি আছে এর F4 বাটনে একটা ক্লিক করব। এবার একটা কমা দিব। কমা দেওয়ার পর এখানে 2টা অপশন আছে, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। আমরা অ্যাসেন্ডিং এ ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার দেব। তাহলে দেখেন র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে এবং এ হলো 3, এ হলো 2। এরকম শেষ পর্যন্ত সবগুলি সাবজেক্ট বের করার পর আপনারা র্যাঙ্কিং করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। একটু কঠিন মনে হইতে পারে যারা নতুন দেখতেছেন, যারা আমার পূর্বের 2টা ভিডিও দেখেছেন তাদের কাছে সহজ হবে। এবং এক্সেলের এই রেজাল্ট শিট করার পূর্বে আপনাদেরকে অবশ্যই এক্সেলের বেসিক যে টিউটোরিয়ালগুলি আছে, বেসিক যে কাজগুলি আছে এগুলি আগে দেখতে হবে, নাহলে এটা আপনার কাছে অনেক কঠিন মনে হইতে পারে। আমরা পরবর্তী ভিডিওতে রেজাল্ট শিট আমরা আজকের ভিডিওর মাধ্যমে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে স্যালারি শিট দেখব এবং তারপরে বিদ্যুৎ বিলের কিছু কাজ আছে এটা দেখব। আস্তে আস্তে করে আমরা এক্সেল ফুল কমপ্লিট একটা কোর্স শেষ করব। আমরা এটাই আপনাদের কাছে ওয়াদা করেছিলাম। আশা করি ওয়াদা রাখতে পারবো, চেষ্টা করব রাখার। এবং আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাদের অন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। শুরু করছি স্যালারি শিটের উপর নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা বেসিক স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা শিখব। ইতিপূর্বে এক্সেলের বেসিকের উপরে আমাদের অনেকগুলি ভিডিও রয়েছে, এই প্লে লিস্টে আপনারা খোঁজ করে দেখবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিপূর্বে আমরা রেজাল্ট শিটের উপরে কয়েকটি ভিডিও করেছি, আপনারা চাইলে ওই ভিডিওগুলি দেখে আসতে পারেন। অবশ্যই
বেসিক যে ভিডিওগুলি আছে ওই ভিডিওগুলি দেখবেন, এবং যারা ইতিপূর্বে ভিডিওগুলি দেখেন নাই তারা আজকের ভিডিওটি দেখে শুরু করুন, আশা করি বুঝতে পারবেন। তো শুরু করি। আমরা প্রথমেই একটা আমাদের কাল্পনিক একটা স্কুলের নাম দিয়েছি, জিনিয়াস আইটি একাডেমি, পিরোজপুর সদর পিরোজপুর। এবং এখানে কয়েকজন যে সকল পদের লোক আছে, প্রধান শিক্ষক আছে একজন, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আছে অনেক কয়েকজন, এবং হিসাব রক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, পিয়ন, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী। একটা অফিসে সরকারি হোক অথবা বেসরকারি হোক অনেকগুলো পদের লোক থাকে, প্রত্যেক পদের নাম এখানে লিখতে হবে, এবং তাদের মূল যে বেসিক বেতনটা এখানে লিখতে হবে, মূল বেতন। আর ঘর ভাড়া, চিকিৎসা ভাতার এক নিয়ম থাকবে। অবশ্যই সরকারি হলে সরকারি একটা নীতিমালা আছে, বেসরকারি হলে ওই কোম্পানির অথবা ওই ডিপার্টমেন্টের যে নীতিমালা, ওই নীতিমালা অনুযায়ী আমাদের এগুলিকে বের করতে হবে। তো আমরা একটা নীতিমালা এখানে দিয়েছি। ঘর ভাড়ার নীতিমালা হলো, মূল বেতন যদি 20,000 বা তার থেকে বেশি হয়, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ঘর ভাড়া যদি মূল বেতন 20,000 বা তার থেকে বেশি হয়, 35% ঘর ভাড়া পাবে মূল বেতনের। আর 15,500 বা তার থেকে বেশি হলে 30%, 12,300 বা তার থেকে বেশি হলে 25%, 9,300 বা তার থেকে বেশি হলে 20%, 8,700 বা তার থেকে বেশি হলে 15%, এবং সর্বশেষ 8,700 কম যাদের মূল বেতন আছে তারা সবাই 10% পাবে। চিকিৎসা ভাতাটা আমরা বের করেছি। এখানে মূল বেতন যদি 20,000 বা তার থেকে বেশি হয়, আমাদের নীতিমালা অনুযায়ী সে 2,000 টাকা পাবে। 15,500 বা তার থেকে যদি বেশি হয় তবে সে 1,500 টাকা পাবে। 12,300 বা তার থেকে যদি বেশি হয় তাহলে 1,200 টাকা, এবং 9,300 বা তার থেকে বেশি হলে 1,000, আর 8,700 বা তার থেকে বেশি হলে 800 টাকা, এবং 8,700 কম যদি বেতন হয় মূল বেতন তবে 700 টাকা পাবে। এরপরে বোনাস সাধারণত 2 ঈদে এটা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় বোনাস সকলেই মূল বেতনের 50% পাবে। আর যাতায়াত ভাতা সবাই মূল বেতনের 10% পাবে, এবং ভবিষ্যৎ তহবিল অর্থাৎ বেতন থেকে যে টাকাটা কেটে রাখা হবে এই বিষয়ে একটা মূলনীতি আছে। মূল বেতন থেকে সকলের 12% ভবিষ্যৎ তহবিলে যোগ হবে, যা কমপক্ষে 10 বছর সন্তোষজনক চাকরির পরে সমপরিমাণ টাকা যোগ করে ভবিষ্যৎ তহবিলে যে টাকা জমা হবে যোগ করে, অর্থাৎ ভবিষ্যৎ তহবিলে যে টাকা জমা হবে তার দ্বিগুণ টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি 10 বছর পরে যে টাকাটা জমা হবে ওই টাকাটার সাথে আরো ওই সমপরিমাণ টাকা যোগ করে আপনাকে ভবিষ্যৎ চাকরির শেষে, কমপক্ষে 10 বছর যদি আপনি চাকরি করেন, এখানে 11 বছরের মাথায় যদি আপনি আর চাকরি করতে না চান তবে এটা আপনি পাবেন, কিন্তু 10 বছরের কম চাকরি করলে টাকাটা আপনাকে দেওয়া হবে না। তো এবার আমরা শুরু করি আমাদের স্যালারি শিটের মূল কাজ। স্যালারি শিটের ছোট ছোট কাজগুলি দিয়ে আগে শুরু করি। আমরা জানি এখানে লেখা আছে যাতায়াত ভাতা এবং বোনাস সকলে মূল বেতনের 50% পাবে। তো বোনাসটা আমরা বাইর করি। বোনাস সমান মূল বেতনের সেল নাম্বার, অর্থাৎ এই সেল নাম্বারটা এখানে ক্লিক করি, C4 গুণ 50%। এবার এন্টার প্রেস করলে 50% বের হবে। 20,000 টাকার 50% 10,000 টাকা। আমরা এই যে ডাবল ক্লিক করলে দেখেন সবগুলি বের হইলো। এবার আমরা যাতায়াত ভাতা বের করব। যাতায়াত ভাতা বেশি আমাদের নীতি কি, মূল বেতনের যাতায়াত ভাতা মূল বেতনের সবাই 10% পাবে। তো আমরা এখানে যাতায়াত ভাতা 10% বের করব, সমান বেসিকের সেল নাম্বার গুণ 10%। এন্টার। ভবিষ্যৎ তহবিলটাও আমরা একইভাবে বের করব। ভবিষ্যৎ তহবিল 12% সমান বেসিকের সেল নাম্বার গুণ 12%। সবাই যখন সমহারে কোনো কিছু পায় তখন সূত্র একটাই হয়, সেটা হলো মূল বেতনের সেল নাম্বার গুণ যত পার্সেন্ট তত পার্সেন্ট, একই পার্সেন্টেজে যদি পায়। আর যদি পার্সেন্টেজ ভিন্ন হয়, যেমন ঘর ভাড়াটা কিন্তু এক একজনে এক এক রকম পাবে। 20,000 টাকার বেশি বেসিক হলে 35%, আর যদি 15,500 বা তার থেকে বেশি হয় 30%। এইটা কিভাবে হবে? এটা ইফ এর সূত্র দিয়ে করতে হবে। সমান ইফ সাথে একটা এস যোগ করব, কারণ আমরা বারবার ইফ লিখবো না। ইফ ব্র্যাকেট বেসিকের সেল নাম্বার গ্রেটার দেন সমান যদি 20,000 বা তার থেকে 20 1 2 3 কমা, তাহলে বেসিকের 35% পাবে। বেসিকের সেল নাম্বার গুণ 35%। এইটা একটু বুঝতে হবে যে যদি ইফ মানে হলো যদি C4 মানে এই মূল বেতনের ঘরে সমান 20,000 হয় আর গ্রেটার দেন 20 মানে 20,000 এর বেশি হয়, তবে বেসিকের 35% পাবে। এই জন্য C4 আবার দিছি, বেসিকের 35%। এইটা আমাদের লিখতে হবে কন্ডিশন যে কয়টা আছে এই কয়বার। তো সুতরাং আমরা C4 পর্যন্ত সিলেক্ট করব। আমরা এটা কপি করব, এরপরে পেস্ট করলাম। এরপরে আমার স্টেপটা হলো 15,500। এখানে আমার লিখতে হবে 15,500 বা তার থেকে বেশি বেতন হলে 5% কমবে 30%। এরপরের স্টেপটা হলো আমাদের 12,300। এখানে 12,300 হলে আরো 5% কমবে আগের থেকে 25%। এরপরে হলো 9,300 হলে আমাদের আরো 5% কমবে 20%। এরপরে আমাদের স্টেপটা হলো 9,300 পরে 8,700 যদি হয় তাহলে আরো 5% কমবে 15%। এর পরের কথাটা দেখেন যে যদি 8,700
8,700 কম হলে 10% পাবে। এবার এর পরের স্টেপটা হলো যদি 8,700 কম হয়, 8,700 সমান হলে কত পাবে? 15%। এখানে শুধু কম লিখতে হবে, এজন্য লেস দ্যান দিতে হবে, লেস দ্যান 8,700। 8,700 কম হলে সবাই পাবে 10%। আমাদের সূত্র শেষে কোনো কমা হয় না সূত্রের, এই কারণে একটা ব্র্যাকেট দেব, কমাটা কেটে এবার এন্টার প্রেস করি। তো প্রথম জন 35% পাইছে। এবার আমরা এখানে ক্লিক করি, দেখেন এরা কিন্তু সবাই 10% পাইছে, কারণ এরা সবাই 8,700 কম বেতন। এই 4 জন অফিস সহকারী পিয়ন 10%, 620, 620, 570, 570, এই পাইছে 15%। তো আমরা সবগুলি বের করলাম। এবার চিকিৎসা ভাতার নীতিমালাটা আবার একটু পড়ি। চিকিৎসা ভাতা হলো মূল বেতন 20,000 বা তার থেকে বেশি হলে 2,000 টাকা পাবে, 15,500 বা তার থেকে বেশি হলে 1,500। তো এটা আমরা ইফ এর মাধ্যমে করব। আমরা ইফ এর সূত্র লিখতেছি সমান সমান ইফ IFS ইফস ব্র্যাকেট বেসিকের সেল নাম্বার গ্রেটার দেন সমান সমান 20,000 1 2 3 কমা 20,000 হলে কত পাবে? 2,000 2 1 2 3 কমা। তো এটাও আমাদের ওই যে কয়টা কন্ডিশন, ওই কয়টা কন্ডিশন লিখতে হবে, ওই কয়বার কপি করে পেস্ট করতে হবে। তো দ্বিতীয়বারে হলো 15,500। 15,500 যদি হয় তাহলে 1,500 টাকা পাবে নীতিমালা অনুযায়ী। 1,500 12,300 যদি হয়, 12,300 তাহলে 1,200 টাকা পাবে। 9,300 হলে 9,300 টাকা যদি স্কেল হয় তবে পাবে 1,000 টাকা। আর 8,700 যদি হয় স্কেল অথবা তার থেকে বেশি হয় তবে পাবে 800 টাকা। আর যদি 8,700 কম বেতন হয় তবে এখানে লেস দ্যান দিতে হবে। 8,700 যদি কম হয় তবে 700 টাকা পাবে। আমাদের সূত্র শেষ। এবার ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার প্রেস করব। দেখেন প্রথম জন 2,000 টাকা, এর পরের জন পাবে 1,500, এরপর 1,200, 1,000, 800, আর সবাই পাবে 700 টাকা, কারণ 8,700 কম যাদের স্কেল আছে এই যে 4 জন, এই 4 জন সবাই 700 টাকা করে পাবে চিকিৎসা ভাতা। তো আমাদের সবগুলি স্টেপ বের করা শেষ। এবার আমরা এখান থেকে মাসিক বেতনটা বের করব। মাসিক বেতন বের করার জন্য সমান সমান সাম যোগ করব। এই সাম ব্র্যাকেট আমরা মূল বেতন যোগ ঘর ভাড়া যোগ চিকিৎসা ভাতা যোগ বোনাস যোগ যাতায়াত ভাতা যোগ না, এটা বিয়োগ হবে, বিয়োগ ভবিষ্যৎ তহবিল হলো H4। তো আমরা H4 লিখে দিচ্ছি, H4 ব্র্যাকেট ক্লোজ এন্টার। অর্থাৎ ভবিষ্যৎ তহবিলের টাকাটা বেতন দিয়ে যেহেতু কেটে রেখে দেবে, আমরা এই কারণে বিয়োগ করে দিয়েছি। তো এইরকম বেতন পাবে কখন? যখন ঈদের সময়, বোনাস সহ যেহেতু আমরা লিখছি ঈদের সময়, তার মাসিক বেতন হবে 38,600 টাকা। কিন্তু ঈদ ছাড়া কত বেতন পাবে? তাহলে আমাদের এখান থেকে যে বোনাসের যে সেল নাম্বারটা আছে এটা হলো এফ এর সেল নাম্বারটা আমরা মুছে দিতে হবে। এফ এর সেল নাম্বার ছাড়া সে সাধারণত 28,600 টাকা করে বেতন পাবে। 2 ঈদে শুধুমাত্র এফ এরটা যোগ করবেন, ঈদ ছাড়া বোনাস ছাড়া তার সাধারণভাবে সবসময় সে বেতন পাবে 28,600, 21,340 টাকা এরকম হারে। তো আশা করি বুঝতে পারছেন। তো প্রত্যেকটা অফিসের একটা নীতিমালা আছে, ওই নীতিমালাটা হিসাবে আমাদের সূত্র বের করতে হবে। এবং আপনাদেরকে বলি এই সূত্রটা একটা নমুনা সূত্র। আপনাদের সূত্রটা যদি পার্সেন্টেজ অনুযায়ী হয় এরকম হবে, যদি টাকা অনুযায়ী হয় এরকম হবে, সবার যদি একই হারে পার্সেন্টেজ হয় তবে এইরকম হবে। এই যেগুলো ভবিষ্যৎ তহবিল আমরা যেরকম বের করছি, বেসিকের সেল নাম্বার গুণ 10%, এই 3টা সূত্রের ভিতরে ম্যাক্সিমাম স্যালারি নির্ণয় করা হয়। এর বাইরে তেমন কোনো সূত্র দরকার হবে না আশা করি। বেসিক একটা স্যালারি শিট করতে গেলে আপনার এর বাইরে কোনো কিছু জানতে হবে না। তো আশা করি অ্যাডভান্স অনেক বিষয় আছে, যেমন তার হাজিরা যদি সে যদি কোনোদিন বন্ধ দেয়, তার ওই বেতন যদি কাটা যায় বন্ধের কারণে, ছুটি ছাড়া যদি সে বন্ধ নেয়, অর্থাৎ তাহলে তার বেশি স্যালারি থেকে ওই টাকাটা কাটা যাবে, ওটা কিভাবে কাটতে হবে। এবং ফুল মাস, যদি ফুল মাসে সে একদম 30 দিন উপস্থিত থাকে, তার একটা বোনাস দেওয়া হয় অনেক জায়গায়, এটা কিভাবে করতে হয় এর উপরে আমাদের দ্বিতীয় স্যালারি শিটের ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে, সহজে যদি আপনি বুঝতে পারেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের প্রতি ভালোবাসা এবং শুভ কামনা রইল। আজকের মতো শেষ করতেছি। এতক্ষণ ভিডিও জুড়ে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার।